শুভ সন্ধ্যা। সহনাগরিক আয়োজিত কনভারসেশন সিরিজে লাইভের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় কোভিড মহামারী এবং মানসিক স্বাস্থ্য, কোভিড-19 অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ। আমাদের আজকের অতিথি ডক্টর সুবীর ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে তিনি যুক্ত। সুবীরদা আমার সিনিয়র, খুবই কাছের মানুষ। সুবীরদাকে স্বাগত জানাই ওনার সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। সায়ন, তোমাকে প্রথমে আমি অভিনন্দন জানাই যে তুমি এত সুন্দর একটা মানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছো মানুষের ভালোর জন্য। মানুষের মধ্যে কোভিড নিয়ে সচেতনতা, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা, পোস্ট কোভিড মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তুমি যে প্রোগ্রামটা আয়োজন করেছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আরেকবার শুভ সন্ধ্যা। সায়ন, সায়ন আমার ভ্রাতৃপ্রতিম, সায়নকে আমি খুবই ভালোবাসি। একদম আমার ভাইয়ের সময়। আমি ওকে অনেকটা হয়তো তুই তুই করেও মাঝে মাঝে বলে ফেলতে পারি প্রোগ্রামের মাঝখানে, আমি জানি ও কিছু মনে করবে না এটা নিয়ে। আহ সায়ন, চলো তুমি শুরু করো কিভাবে করা যায়। হ্যাঁ, আহ, শারীরিক সুস্বাস্থ্য তো আমরা জানি, কিন্তু ঠিক। মানসিক সুস্বাস্থ্যের ধারণা অনেকেরই নেই। এই মানসিক ঠিক। সুস্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কি বুঝি? যেটা তুমি প্রথমে বললে যে শারীরিক সুস্থতা, আমরা যদি ইন্টারন্যাশনাল যে ডেফিনেশন রয়েছে, WHO যে ডেফিনেশন শারীরিক সুস্থতার যে ডেফিনেশন রয়েছে তার মধ্যে কিন্তু একটা কথা বা একটা ফ্রেজ কিন্তু যোগ করে দেওয়া আছে যে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমাদেরকে মানসিক সুস্থতার মধ্যেও থাকতে হবে। তার মানে একটা মানুষ আচ্ছা। যে কিনা শুধু শরীরের দিক থেকে সুস্থ, সে কিন্তু অ্যাকচুয়ালি শারীরিক সুস্থ নয়। একটা মানুষকে আমরা শারীরিক সুস্থ তখনই বলতে পারবো যখন সে শরীরের দিক থেকেও সুস্থ, যেটাকে আমরা খুব ছোট করে বলতে পারি যে অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অর ডিফর্মিটি। ঠিক অ্যালং উইথ হুম। তার সাথে কিনা তার একটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং থাকবে, তার নিজের মধ্যে একটা সে আমি ভালো রয়েছি, এই মানসিক আচ্ছা। সুস্থতাটা বা সেই অভিজ্ঞানটা তার নিজের মধ্যে থাকবে। সুতরাং শারীরিক আচ্ছা। সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটো কিন্তু আলাদা নয়। আমাদের শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে শরীরের দিক থেকেও সুস্থ থাকতে হবে এবং মানসিক দিক থেকেও সুস্থ থাকতে হবে। সুতরাং মানসিক স্বাস্থ্যটা কিন্তু শারীরিক সুস্থতারই একটা অংশ বলা যেতে পারে। এবারে একদম। মানসিক এবং আরেকটা জিনিস আরেকটু বলা ভালো, হ্যাঁ। যদি আমরা বলি যে মানসিক সুস্থতাকে আর কিভাবে বলা যেতে পারে, যে আমরা কিভাবে বলতে হুম। পারি যে একটা মানুষ মানসিকভাবে হুম। সুস্থ। আমরা কি আচ্ছা। সবাই মানসিকভাবে সুস্থ নাকি সবাই মানসিকভাবে অসুস্থ? আমরা কিভাবে ডিফাইন করতে পারবো, আমরা কিভাবে বুঝতে পারবো যে মানসিক সুস্থতাটা কি? সাধারণত যেটা বলা হয়ে থাকে যে মানসিক সুস্থতা এমন একটা আমার মনের অবস্থা, মন মনের থেকে বলতে পারো যে আমার এমন একটা ব্রেনের অবস্থা, আমার এমন একটা হুম। ইমোশনাল অবস্থা যেখানে কিনা আমি ওয়াকিবহাল আমার নিজস্ব ক্ষমতা সম্পর্কে, আমি মানে আমার একদম। সেলফ অ্যাকচুয়ালাইজেশন সেলফ রিয়েলাইজেশন সম্পর্কে আমি অবগত, এবং আমার মধ্যে এই অবগতিটা মানে এই অভিজ্ঞানটা বা জ্ঞানটা রয়েছে যে আমি মানসিকভাবে সুস্থ, এবং সেটা আমি নিজে হুম। অনুভব করছি, এনজয় করছি। তার সাথে সাথে আমার যেটা থাকবে সেটা থেকে আমার নিজের সেলফ রেসপেক্ট বা সেলফ এফিকেসিটা তৈরি হবে, আমার নিজস্ব ক্ষমতাটা, আমি পারি, আমিও পারি, এই যে আচ্ছা। আমার মনের ভেতর যে আত্মবিশ্বাসটা সেটা হুম। থাকবে। হুম। এবং এই পুরোটা নিয়ে আমি হুম। সমাজ গঠনের যে বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে, বা সহজ কথায় বলতে গেলে আমার দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো, পড়াশুনো, অফিসের কাজ, হুম। সেইগুলো আমি নিরিবিঘ্নে করে যেতে পারছি, এবং দিনে দিনে আমার এই কাজকর্মগুলো আমার বৃদ্ধিতে বা সমাজে আমার অংশগ্রহণে আমাকে সাহায্য করছে। এই পুরো হুম। কনসেপ্টটাকে বলা হয় মানসিক সুস্থতা। মানে এটা শুধু ওই এক লাইনের ডেফিনেশনে ঠিক আসে না পুরো জিনিসটা। বুঝতে একদম। গেলে একদম একদম। সহজভাবে বুঝতে গেলে যে আমি নিজে ওয়াকিবহাল, আমি মানসিকভাবে হুম। সুস্থ, আমার নিজের আত্মবিশ্বাসটুকু রয়েছে, সেই আত্মবিশ্বাসটুকু থেকে আমি আমার আচ্ছা। দৈনন্দিন বৃদ্ধির জন্য, আমার সমাজে হুম। অংশগ্রহণের জন্য, আমার চারিদিকের মানুষগুলোর সাথে রিলেশনশিপ তৈরি করার জন্য আমি পার্টিসিপেট করছি, মানে আমি অংশগ্রহণ করছি। সেটাই হচ্ছে আমার মানসিক সুস্থতার লক্ষণ, বা মানসিক সেটাই সুস্থতা। মানসিক সুস্থতা।
একদম ঠিক। মানসিক সুস্থতা শারীরিক সুস্থতাকে তাহলে আলাদা কোনোভাবেই করা যায় না, দুটো ওতপ্রোতভাবে জড়িত। তো একদম, আমি আমি তোমাকে এক- তোকে আরেকটা মানে একটা উদাহরণ দিলে তুই ব্যাপারটা আর একটু বুঝতে পারবি। ধর এই যে হুম আমরা স্মার্টফোনটা ইউজ করছি, ঠিক, হুম আমরা স্মার্টফোনটাতে ইউজ হুম করছি। স্মার্টফোনের মধ্যে হুম কি কি থাকে? একটা র্যাম থাকে, একটা চিপ থাকে, ঠিক, হুম একটা স্ক্রিন হুম থাকে, একটা স্পিকার থাকে। এইগুলো একদম। সবগুলোকে দিলে এটা হচ্ছে আমাদের শরীর। সত্যি কথা বলতে এটা শরীর। আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকতে হলে এই ফোনটার মধ্যে এই জিনিসগুলোকেও ঠিকভাবে থাকতে হবে। কিন্তু তার একদম। সাথেও যেটা থাকতে হবে, যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা যেটাতে এই ফোনটা কাজ করছে, যেটা সফটওয়্যার বলি আমরা, সেই হুম সফটওয়্যারটাকে খুব সহজভাবে বলতে গেলে সফটওয়্যারটা হচ্ছে কি আমাদের মানসিক স্বাস্থ্য। এই একদম। ফোনটাকে ঠিকভাবে কাজ করতে গেলে যেরকম স্পিকারটাকে ঠিক থাকতে হবে, স্ক্রিনটাকে ঠিক থাকতে হবে, পুরোটা একইভাবে অ্যাসেম্বলটা ঠিকঠাক হতে হবে। তার সঙ্গে এই মানসিক স্বাস্থ্যের মতন যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা, এটাকেও ঠিকভাবে কার্যকর হতে হবে। যদি বেশ। কারো কোনো কারণে এই সফটওয়্যারটা ঠিকঠাক কাজ না করে, তাহলে ফোন হ্যাং করে যাবে, ফোন ল্যাগ করে হুম। যাবে। আমরা ফোন এই হ্যালো সায়ন। একটু নেটওয়ার্কে মনে হ্যাঁ, হচ্ছে প্রবলেম হচ্ছে। হ্যালো। হ্যাঁ, এখন পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার পরিষ্কার। একটু টেকনিক্যাল সমস্যার জন্য মনে হয় কোনো সমস্যা হচ্ছিল হ্যালো সায়ন, নেটওয়ার্কের আমাকে পাওয়া প্রবলেমের জন্য। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, প্রবলেম ঠিক আছে। হচ্ছে একটু। হ্যাঁ হ্যাঁ, দুঃখিত। আমরা ফিরে এসেছি আবার। আমি এখন শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি, পরিষ্কার হ্যাঁ তো? একদম শুনতে পাচ্ছি, ক্লিয়ার, ঠিক, কোনো প্রবলেম নেই। বেশ। আমরা তাহলে একদম পরের প্রশ্নে পরিষ্কার চলে শোনা যাই। যাচ্ছে। পরের প্রশ্নে হ্যাঁ চলে যাই। ঠিক। মানসিক স্বাস্থ্যের ক্ষতি কিভাবে হতে পারে? ঠিক, মানসিক স্বাস্থ্যের কিভাবে ক্ষতি হতে পারে? ক্ষতি অনেকভাবেই হতে পারে সায়ন, ক্ষতি অনেকভাবেই হতে হুম পারে। আমরা সাধারণভাবে সাধারণ জীবনযাপনে যেভাবে অভ্যস্ত, সহজ কথা হুম। বলতে গেলে সেই অভ্যাস থেকে একটু সরে এলেই বা একটু বদ আচ্ছা। অভ্যেস হলেই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। যেমন খাওয়া দাওয়া, আহার, একটা সুষম হুম আহার মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কিরকম? যে ধরো আমরা যেটা নর্মাল ভেজিটেবলস খাই, শাকসবজি খাই, হুম হুম এই নর্মাল একটা সুষম আহার যেখানে নর্মাল শাকসবজি থাকবে, ভেজিটেবলস থাকবে, সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। ঠিক অপরদিকে আচ্ছা। যেটা আমরা এখন খুব বলি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ঠিক, যেটাতে একদম। কিনা ক্যালোরি অনেক বেশি পরিমাণে থাকে, এটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটার পেছনে একদম। কারণ আছে, কিছু কারণ আছে কিভাবে এটা ক্ষতি করে, খাবার দাবার গুলো আমাদের ক্ষতি কিভাবে করে। আমরা যে নর্মাল শাকসবজি খাই বা নাটস খাই, যেটা বলি বাদাম, বাদাম কিন্তু হুম আমাদের ব্রেনের জন্য বা ব্রেনের নার্ভের জন্য অত্যন্ত ভালো। আমরা বলি, মানে আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়াং ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি বলি যে তাদের আমরা বুদ্ধির বিকাশ কিভাবে করতে পারি, তাহলে কিন্তু বলে রাখি বাদাম কিন্তু খুবই ভালো। বাদাম, তারপরে আচ্ছা ডাল বা দানা জাতীয় শস্য, এগুলো কিন্তু খুবই ভালো ব্রেনের জন্য। আচ্ছা এটা কিন্তু একটা ব্যালেন্স ডায়েট কিন্তু আমাদের মানে ব্রেনের হচ্ছে গিয়ে বৃদ্ধির জন্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। অপরদিকে যেটা কিনা জাঙ্ক ফুড বা আমরা ফাস্ট ফুড বলি, বিশেষ করে হুম মাংস বা ফ্যাট জাতীয় বেশি খাবার, সেটা হুম খেলে হুম আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন বলে একটা কেমিক্যাল আছে, সেটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। এই অতিরিক্ত মাত্রায় বেড়ে আচ্ছা গেলে বাচ্চাদের মধ্যে অস্থিরতা আসে, আমরা ইম্পালসিভ হয়ে পড়ি। ঠিক, আমাদের কিন্তু সেগুলো মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। আবার ঠিক উল্টো দিকে আচ্ছা। আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে তোমরা যেন, আমরা সবাই বলি, সমস্ত শারীরিক সুস্থতার জন্য বলি নিয়মিত ব্যায়াম করতে, আমরা বলি তো নিয়মিত ব্যায়াম করতে, হুম তাই হুম তো? হুম হুম ব্যায়াম একদম। করতে, আমরা এক্সারসাইজ করতে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলি। এবারে এই ফিজিক্যাল এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়াম, বা সেই ব্যায়াম অর্থে না বলেও নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ সেটুকুনি ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের, হুম হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু মানে মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত দরকারি, অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক, এই আমরা যদি নিয়মিত ব্যায়াম করি, আমাদের নিজেদের মধ্যে একটা ভালো লাগা আসে, আত্মবিশ্বাস আসে, ঠিক, সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য গড়তে সাহায্য করে। 3 নম্বর, আচ্ছা। এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে তুমি জানো যে মানে হুম অ্যালকোহল বা ড্রাগস নেওয়ার প্রবণতা খুব বেড়েছে।
ঠিক। একদম। এবারে এই অ্যালকোহল বা ড্রাগস নেওয়ার প্রবণতা, এই সাবস্টেন্স, আমরা এগুলোকে বলি সাবস্টেন্স ইউজ বা সাবস্টেন্স সাবস্টেন্স অ্যাবিউজ বলি। অ্যাবিউজ, একদম, সাবস্টেন্স হ্যাঁ। অ্যাবিউজ, হ্যাঁ। সাবস্টেন্স অ্যাবিউজ কিন্তু আমাদের মধ্যে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটায়। 3 নম্বর, চার আচ্ছা। নম্বর যদি বলি, আমরা যতটা স্ট্রেস নিতে অভ্যস্ত, তার তুলনায় যদি আমাদের মধ্যে স্ট্রেসটা বেশি চলে আসে, ঠিক, তাহলে কিন্তু আচ্ছা। আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটতে পারে। একটা মানে সেই একটা বাঁশের মতন একটা নির্দিষ্ট চাপ হুম। পর্যন্ত সেটা নিতে পারবে, তারপরে যে সেটা ভেঙে যাবে। খুব সহজ কথায়, যদিও মানে হুম। অল্প পরিমাণে স্ট্রেস, আমরা স্ট্রেস মানেই খারাপ, ব্যাপারটা এরকম নয়। একটা অপটিমাল স্ট্রেস বা একটা নির্দিষ্ট অল্প পরিমাণে স্ট্রেস কিন্তু ভালো, সেটা কিন্তু আমাদের কাজকর্মে উন্নতি ঘটায়। কিন্তু স্ট্রেসটা যখন বিয়ন্ড আওয়ার মানে রেজিলিয়েন্স, মানে আমাদের ক্ষমতার বাইরে চলে যায় স্ট্রেসটা, হুম। আমরা হুম। সেটা হুম। নিতে পারি না, তখন কিন্তু একদম। সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। এছাড়াও আমাদের একদম। নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের যে পার্সোনাল রিলেশনশিপ গুলো রয়েছে, সোশ্যাল রিলেশনশিপ হুম। গুলো রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে কোনোভাবে। যদি আমাদের সোশ্যাল রিলেশনশিপে বা পার্সোনাল রিলেশনশিপে কোনো কারণে প্রবলেম হয় বা ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু একদম। আমাদের মানসিক স্বাস্থ্যের প্রবলেম হয়। আর যেটা আমি ডাক্তার হিসেবে আমার বলা উচিত, বিভিন্ন অসুখ বিসুখের কারণেও সেগুলোর সাথে সাথে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে। সেটা একটা অংশ। তুমি যেমন জানবে, ধরো ডায়াবেটিসের কথা হুম। যদি আমি বলি, ডায়াবেটিসে একদম। শুধু যে আমাদের সুগারের প্রবলেম হয়, সেখান থেকে মানে কিডনির প্রবলেম হয়, হার্টের প্রবলেম হয়, সেটা কিন্তু নয়। ডায়াবেটিসের নয়। সঙ্গে কিন্তু ডিপ্রেশন একদম জড়িয়ে রয়েছে, মানে ডায়াবেটিস থাকলে ডিপ্রেশন হুম। হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। যেরকম কার্ডিয়াক সমস্যা, তুমি মানে বিশ্বাস করবে না, যে যারা কার্ডিয়াক হুম। সমস্যাতে ভোগে বা পার্কিনসন্স ডিজিজে ভোগে, নার্ভের অন্যান্য অসুখে হুম। ভোগে, তাদের মধ্যে হুম। কিন্তু ডিপ্রেশন বা অন্যান্য সাইকিয়াট্রি বা মানসিক সমস্যাগুলো কিন্তু আসে, এবং অন্য অসুখ অবশ্যই। বিসুখ এর সাথে হুম। এটা জড়িয়ে আসে। আর একদম। আমাদের যদি জেনেটিক ভাবে, মানে আমার যেরকম ডায়াবেটিসটা বা হাইপার টেনশনটা আমাদের, আমরা বলি জেনেটিক ভাবে লিঙ্কড, মানে আমার বাড়িতে যদি কারোর থাকে, তাহলে যেরকম আহ আহ, অন্যের, আমার বাড়ির পরের প্রজন্মে যেরকম হওয়ার সম্ভাবনা থাকে, মানসিক অসুখগুলো কিন্তু বা মানসিক স্বাস্থ্যের ব্যাঘাতটাও কিন্তু সেই একইভাবে হতে পারে, মানে ওই জেনেটিক ভাবে আচ্ছা। লিঙ্কড হয়ে হতে পারে। আচ্ছা। আহ, মোটামুটি সায়ন, আমার মনে সুবীর হচ্ছে দা আবার আমাদের। লাইনটা কেটেছে, দেখ তো, নেটওয়ার্কের প্রবলেম। না, না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি শুনতে সায়ন, পাচ্ছ, আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক ঠিক, আচ্ছা। আবার ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত। আমি বলি, একটু আমাদের প্রবলেম এখানে বোধহয় হচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে ঝড় বৃষ্টি আচ্ছা। হচ্ছে, সেই কারণেই আচ্ছা। হয়তো আচ্ছা। প্রবলেমটা একটু হচ্ছে। বাইরে আচ্ছা। আচ্ছা, প্রচন্ডই ঝড় ঠিক আছে। বৃষ্টি হচ্ছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। সুতরাং জেনেটিক যেটা বললাম, হুম। জেনেটিক হুম। ভাবে লিঙ্কড হয়েও কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটতে পারে। খুব সহজ আচ্ছা। কথায় বলতে গেলে, আমি যদি বলি মানসিক স্বাস্থ্য বা ব্যাঘাত ঘটতে গেলে আমাকে 100 অঙ্ক দরকার, মানে 100 পয়েন্ট হুম। দরকার, তবে কিনা মানসিক স্বাস্থ্যের ব্যাঘাতটা ঘটবে। এই যে আমাদের সমস্ত কিছুকে কন্ট্রিবিউট করতে হবে, সবাই অল্প অল্প করে কন্ট্রিবিউট করলো, কেউ 10 পয়েন্ট এলো, যে আমার জেনেটিক্যালি আমার প্রিডিসপোজিশন রয়েছে, বা আমার মানে জেনেটিক ভাবে আমার বাড়িতে অন্যের মানসিক অসুখ বিসুখ রয়েছে, তাই আমারও একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিছুটা কন্ট্রিবিউট করলো। আমি কিছুটা একদম। স্ট্রেসের মধ্যে রয়েছি, আমার রিলেশনশিপে হুম। প্রেজেন্টলি প্রবলেম চলছে। সুতরাং সবগুলো একটু একটু করে কন্ট্রিবিউট করে আহ শেষ পর্যন্ত মানসিক স্বাস্থ্যের ব্যাঘাতটা ঘটে। ঠিক। একদম। কোনটা কতটা দরকার, মানে অনেকে হয়তো বলবে যে ওর তো হয় না, আমার কেন হয়ে গেল। ঠিক। হুম। হুম। তার হুম। পেছনে দুটো হুম। কারণ হতে পারে। ওর হয়তো জেনেটিক প্রিডিসপোজিশন বা জেনেটিক ভাবে ওর অসুখ হওয়ার সম্ভাবনাটা কম, বা অসুখ হওয়ার মানসিক সম্ভাবনা। স্বাস্থ্যের ব্যাঘাত ঘটার এ- সম্ভাবনাটা কম। আমার মানসিক একদম। স্বাস্থ্যে ব্যাঘাত ঘটার সম্ভাবনাটা বেশি, তাহলে আমার বেশি হতে বেশি। পারে। আবার আমার হয়তো মানসিক স্বাস্থ্য ব্যাঘাত ঘটার সম্ভাবনাটা কম, কিন্তু আমি এত বেশি স্ট্রেসের মধ্যে চলে এলাম, ও অতটা বেশি স্ট্রেসের মধ্যে যায়নি, তাই আমার মানে মানে জেনেটিক প্রিডিসপোজিশনটা কম থাকলেও স্ট্রেসের জন্য আমি কিন্তু ওই জায়গাতে পৌঁছে গেলাম, মানসিক মানে
ব্যাঘাতের জায়গাতে, স্বাস্থ্য ব্যাঘাতের জায়গাটাতে কিন্তু আমি পৌঁছে গেলাম। সুতরাং এইভাবে কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাঘাত ঘটতে পারে। উম, আচ্ছা। ঠিক। তো মোটামুটি সুবীরদা আমাদের খুব প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিয়েছেন মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত বা ক্ষতি কিভাবে হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমরা প্রায় 1.5 বছর হয়ে গেল কোভিড-19 এই মহামারীর মধ্যে দিয়ে চলেছি। তার ফলশ্রুতি লকডাউন, তার ফলশ্রুতি আনএমপ্লয়মেন্ট, তার ফলশ্রুতি ইকোনমি পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের এই মানসিক ক্ষতির কারণগুলোকে কিভাবে বাড়াচ্ছে, কিভাবে ত্বরান্বিত করছে? ঠিক, সায়ন তুমি ঠিকই বলেছো। লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের মধ্যে কিন্তু মানসিক স্বাস্থ্যের সমস্যা অনেকটা বেশি করেই, বা ব্যাঘাতটা একটু বেশি করেই দেখা দিয়েছে। আমি তোমাকে একটু আগে যেরকম বললাম যে মানসিক স্বাস্থ্যগুলো কিসের উপর নির্ভর করে, কি কি প্রবলেম হলে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত করতে পারে, তুমি সেগুলোর সাথে একটা একটা করে মিলিয়ে দেখে নাও। যে প্রথম আমি যেটা একদম। বলেছিলাম যে আহার, আমরা এখন লকডাউনের জন্য বাড়িতে বদ্ধ। হ্যাঁ, বাড়িতে বাচ্চা ছেলেরা বা অন্যরা বসে বসে, বাবা চিপস কিনে দিয়েছে, সারাদিন বসে বসে টিভি দেখছে, মোবাইল দেখছে, চিপস খাচ্ছে। হ্যাঁ, একদম। আমাদের খাদ্যাভ্যাসে একটা প্রবলেম হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা যেহেতু বাড়ির মধ্যে বদ্ধ, আমাদের ফিজিক্যাল বুঝতে এক্সারসাইজ পারছি। বা আমাদের শারীরিক যে ব্যায়াম গুলো সেগুলো কিন্তু কমে গেছে। বাড়িতে অনেক বসে কমে আছি, গেছে। সারাদিন কোনো কাজকর্ম নেই, ভালো কিছুই লাগছে না। আমরা সাবস্টেন্স হুম। অ্যাবিউজ করছি, স্মোকিং এর পর মানে স্মোকিং করেই যাচ্ছি। বাড়ির মধ্যে অন্য বন্ধু বান্ধব হয়তো একই ফ্ল্যাটের মধ্যে যারা রয়েছে বন্ধু বান্ধব, আরো তাদের সাথে চল সারাদিন তো কোনো কাজ নেই, একটু অ্যালকোহল হুম। খাওয়া যেতেই পারে, আমরা সেটার মধ্যে চলে যাচ্ছি। তার সাথে সাথে একদম। স্ট্রেস তো আছেই, কারণ একটা সম্পূর্ণ নতুন পরিস্থিতির মধ্যে আমরা হুম। চলে হুম। এসেছি, মানে যেটা আমরা আমাদের এক্সপেকটেশন ছিল না। এবং আমরা জানি না এই সিচুয়েশন কবে গিয়ে চেঞ্জ হবে, আমাদের মধ্যে ভয় কাজ করছে। শুধু ভয়টা হুম। তো যে আমাদের কিছু হয়ে যেতে পারে, ভয়টা কিন্তু হুম। শুধু সেরকম নয়। ভয়টা কিভাবে কিভাবে আসে তুমি দেখে নাও। ধরো আমাদেরকে বলা হয়েছে যে করোনা কি কি কারণে হতে পারে, ভালো করে মাস্ক না পরলে করোনা হতে পারে, ভালো করে হুম। স্যানিটাইজার দিয়ে হাত না ধুলে করোনা হতে পারে, একটা গ্যাদারিংস এর মধ্যে চলে গেলে আমাদের করোনা হতে পারে। হুম। ধর আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি মাস্কটা পরতে ভুলে গেছি, রাস্তার মধ্যে আমি চলে গিয়েছি, হয়তো একজনের সাথে কথা বলে ফেলেছি, তারপর আবার হুম। মনে এলো মা আমি তো মাস্কটা পরিনি। এই যে আমার মধ্যে একদম। ভয়টা চলে এলো, আমি তো মাস্কটা পরিনি, তাহলে কি আমি আজকেই হুম। করোনাতে আক্রান্ত হয়ে যাব? সামনের যে লোকটা ছিল তার কি করোনা ছিল? একদম। এটা আমার মধ্যে একটা অদ্ভুত একটা ভয় তৈরি করে দিল আমার মধ্যে। ঠিক আমি মানে হুম। বাজার থেকে এসেছি, এসে হয়তো আমি ভালো করে স্যানিটাইজার দিয়ে হাতটা ধুইনি, আমার খুব খিদে পেয়েছিল, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তারপর আমার ভয়ে চলে এলো আমি স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়েছিলাম তো। আমি গিয়ে বাড়িতে আবার গিন্নিকে জিজ্ঞেস করছি, তুমি দেখেছিলে আমি স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়েছিলাম? এই যে আমার মধ্যে উদ্বিগ্নতাটা আসছে যে আমি করেছিলাম কিনা, আমি কোনোভাবে আক্রান্ত হয়ে যাব না তো, আমার বাড়ির কেউ একদম। নতুন করে আক্রান্ত হয়ে যাব না তো, আমি কাউকে হারিয়ে ফেলবো না তো, আমার কিছু ক্ষতি হয়ে হুম। যাবে না হুম। তো, এই যে একটা অজানার ভয়, আমার কিছু একটা তো হয়ে যাবে না তো, এই হুম। হুম। উদ্বিগ্নতাটাই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের চূড়ান্ত ভাবে ব্যাঘাত ঘটিয়েছে। তার সাথে সাথে আমি তো তোমাকে বলেছি যে আগের যেগুলো হুম। আমাদের খাওয়ার অভ্যেসে চেঞ্জ হয়ে যাওয়া, এক্সারসাইজ না থাকা, সবই। আমাদের হুম। সাবস্টেন্স ইউজ বেড়ে যাওয়া, এগুলো কিন্তু করোনার পরে বা করোনার সময় আমাদের মধ্যে সাংঘাতিক ভাবে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটিয়েছে। ঠিক। যে সমস্যাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, মূলত হুম। ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, পিটিএসডি, এই ঠিক। টার্মটা খুব কঠিন, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। পেশেন্ট ঠিক। আইসিইউ তে ভর্তি হচ্ছে, আইসিইউ থেকে বেরোচ্ছে, আমরা ডেলিরিয়াম দেখতে পাচ্ছি। তো ঠিক। এই অবস্থা, খারাপ মানসিক অবস্থার লক্ষণগুলো কি কি কোভিড এর পরবর্তীকালে যে মানসিক সমস্যাগুলো আমরা দেখছি, কি দেখে বুঝবো? ঠিক। সায়ন, সব থেকে বড় কথা যে ধরো আমরা যখন একটা, তোমাকে আমি যেটাগুলো বললাম যে আমাদের মনে হুম। হঠাৎ করে ভয় কাজ করছে, আমি মাস্কটা পরিনি, আমি তার সাথে তো কথা বলে ফেলেছিলাম, আমার কিছু একদম। হবে না তো, এই যে আমার হুম। মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছে, আমাদের শরীরে যখনই উদ্বিগ্নতা বা অ্যাংজাইটিটা আসে, তখন আমাদের শরীরে কর্টিজল বলে একটা হরমোন আছে যেটা প্রচন্ড ভাবে বেড়ে যায়, তুমি শুনেছো? কর্টিজল হুম। হরমোন আমাদের সবাই প্রায় শুনেছি, মানে একদম। বায়োলজির বইতে হুম। লেখা থাকে। এই কর্টিসল একদম। বলে যে হরমোনটা আছে, এ তখন ডাইরেক্ট গিয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে বা ব্রেনের মধ্যে কিছু অংশ রয়েছে, হ্যাঁ, কিছু পার্টিকুলার এরিয়া, ডাক্তারি পরিভাষায় হিপ্পোক্যাম্পাস বলে, অনেক হয়তো এমনিও শুনে থাকতে পারে, ব্রেনের বিভিন্ন হুম। লঘু মস্তিষ্কের জায়গা এগুলো রয়েছে, বা গুরু মস্তিষ্কের জায়গাতে গিয়ে কর্টিসল গিয়ে কিন্তু
ক্ষতি করছে। ক্ষতি করার জন্য আমাদের মধ্যে বিভিন্ন মানসিক যে অসুখ বিসুখ গুলো আছে তার সমস্যাগুলো আমরা লক্ষ্য করতে পারছি। এখনো পর্যন্ত যে ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন স্টাডি গুলো হয়েছে তাতে কিন্তু দেখা হুম যাচ্ছে যে মানে করোনা পরিস্থিতিতে অন্তত যারা করোনাতে মানে করোনার সমস্যায় ভুগেছেন বা ইনফেক্টেড হয়েছেন, তাদের মধ্যে কিন্তু প্রচন্ড ভাবে ডিপ্রেশন বা অবসাদের লক্ষণ পাওয়া গেছে। ঠিক। একদম। 2 নম্বর যেটা খুব পাওয়া গেছে সেটা হচ্ছে তুমি যেটা বললে, শুনতে অনেকটা বড়, পিটিএসডি, আমরা ছোট কথায় বলি হুম। পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। স্ট্রেস ডিসঅর্ডার। সাধারণত আমার বাড়ির কেউ বা আমি যদি কোনো মৃত্যু হতে পারে বা গুরুতর মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাই, যেটা করোনাতে কোভিডে হচ্ছে, হয়তো আমার যখন কোভিড হলো আমি এতটাই বেশি চিন্তিত, আমি বাঁচবো তো, আমি আবার আমার বাড়ির লোকজনের সাথে দেখা করতে পারবো তো, আমি হসপিটালে ভর্তি হয়েছে আমি বাড়ি ফিরতে পারবো তো। এটা কিন্তু একদম। সাংঘাতিক স্ট্রেস, সাংঘাতিক স্ট্রেস। এটা কিন্তু আমাদের মধ্যে সাংঘাতিক ভাবে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারটা নিয়ে এসেছে। তার সাথে তো আমাদের নর্মাল অ্যাংজাইটি রয়েছে, আমাদের মধ্যে একটু অবসেসিভ কম্পালসিভ সিমটম, আমরা কম্পালসিভ। যেটাকে বলি সুচিবাই, সুচিবাই যেটাকে বলি, সেটা কিন্তু একটু সেই আগেই তুমি সমস্যাগুলো কিন্তু বলছিলে, আমাদের রয়েছে। একটু হ্যাঁ, আগেই বলছিলে বাড়ি ফিরে মনে হচ্ছে হাত ধুয়েছি কিনা, গিন্নিকে জিজ্ঞেস করছি। ঠিক। হ্যাঁ, হাত ধুয়েছি কিনা, হুম বা আমি চেক হুম। করছি, বা একবার হাত ধোয়ার পরে একদম বারবার হাত ধুয়ে যাচ্ছি, বারবার স্যানিটাইজার একদম। দিয়ে হাত ধুয়ে যাচ্ছি। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বেড়েছে। এগুলো তো যদি আমি বলি একটা বড় বড় অসুখের নাম দিয়ে, কিন্তু ছোট ছোট অনেক সমস্যা বেড়েছে। সব থেকে বড় হচ্ছে ইনসমনিয়া বা ঘুম না হওয়া। এটা কিন্তু একদম। এই পোস্ট কোভিড এর সময় কিন্তু প্রচন্ড ভাবে বেড়েছে এই একদম। সমস্যাগুলোর মধ্যে। এছাড়া তো আরো অন্যান্য সমস্যা রয়েছে সাধারণত। এখন কিন্তু দেখা যাচ্ছে যে মানে এইগুলোকে, যেগুলো আগে বলা হতো যে এগুলো কোভিড এর কারণে আমরা স্ট্রেসের মধ্যে আছি তাই আমাদের এই অসুখ বিসুখ গুলো হচ্ছে, কিন্তু সায়ন এখন ব্যাপারটা সেরকম অতটা নয়। ব্যাপারটা হচ্ছে এখন আচ্ছা। কোভিড কিন্তু মানে কোভিড ভাইরাসটা কিন্তু ব্লাড ব্রেন বেরিয়ার ও কিন্তু ক্রস করে মানে আমাদের ব্রেনের মধ্যেও কিন্তু চলে যায়, মস্তিষ্কের মধ্যেও কিন্তু ও চলে যায়। সুতরাং ও সেখানে গিয়ে ও নিজে থেকেই, স্ট্রেসের প্রয়োজন নেই, ও নিজে থেকেই কিন্তু মানসিক সমস্যাগুলো বা মানসিক স্বাস্থ্যের মানে অসুখগুলোকে কিন্তু ও নিয়ে আসছে। যেরকম একদম। তাছাড়া আমরা অনেক দিন ধরে একটানা 15 দিন 20 দিন আমরা আইসিইউর মধ্যে যখন যে পেশেন্ট গুলো থাকে, তুমি বললে যেটা আইসিইউ হুম হুম ডেলিরিয়াম, যেটা ওটা কিন্তু হুম। হচ্ছে। আমি কিন্তু মানে আমি বলি আমি পার্সোনালি প্রচুর সাইকোসিসের পেশেন্ট, মানে আহ, একদম। মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, পেশেন্ট প্রচন্ড হুম। ভয় পাচ্ছে আমাকে কেউ মেরে দিতে পারে, এটা কিন্তু আমি পাচ্ছি, মানে একদম ফ্র্যাঙ্ক সাইকোসিস যেটাকে বলে সেটাও হুম। কিন্তু আমি পেয়েছি করোনার পরে। আর আরেকটা কথা তোমাকে বলি, তোমরা বোধহয় সবাই জানো যে কোভিড এর সময় আমরা স্টেরয়েড ইউজ করি হাই ডোজে, করি তো, যে হুম হুম হুম। যখন একদম। নিঃশ্বাস প্রশ্বাসের কষ্টটা হয়, এই হুম। স্টেরয়েড কিন্তু খুব হাই ডোজে ইউজ করতে হয় কোভিড এর ক্ষেত্রে। এই হাই ডোজের একদম। স্টেরয়েড কিন্তু মারাত্মক সাইকোসিস করতে পারে। সাইকোসিস মানে আচ্ছা। আমার ভয় লাগছে, আমাকে কেউ মেরে দেবে, আমি অদ্ভুত আচার আচরণ করছি, ঘুমোচ্ছি না, আমার মধ্যে প্রচন্ড একটা অস্থিরতা, মানে আমি এক জায়গায় বসছি না, ছটফট করছি। অনেকের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি, যে আমি পারছি না, স্ট্রেসটা নিতে পারছি না। ঠিক। এই সুইসাইডাল টেন্ডেন্সি এগুলো কিন্তু সমস্ত কিছুটাই আমরা কোভিড এর পরে কিন্তু সব রিপোর্টেড হয়েছে। এবং প্রথম প্রথম যেটা বলা হচ্ছিল, যেটা বললাম, যেটা শুধুমাত্র স্ট্রেস রিলেটেড, মানে আমরা একটা বদ্ধ জীবনের মধ্যে চলে এসেছি, সেই কারণে আমরা স্ট্রেসড হয়ে গিয়ে আমাদের মানসিক স্বাস্থ্য ব্যাঘাত ঘটছে। একদমই তা নয়, করোনা ভাইরাস এ কিন্তু নিজে থেকে এর কিন্তু হুম। নার্ভকে ড্যামেজ করার প্রপার্টি রয়েছে, এবং সেটা এস্টাবলিশড ফ্যাক্ট এবং সেটা প্রমাণিত। সেই কারণেও কিন্তু একদম। আমাদের মধ্যে মানসিক স্বাস্থ্য বা অসুখগুলোর লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম। একটা ঠিক। ওয়ার্ল্ড ওয়াইড যে স্টাডি গুলো হয়েছে, একটা তথ্য উঠে এসেছে, ডিপ্রেশন দেখা গেছে 26% মানুষের মধ্যে। আর একটু একদম আগে আমরা একদম। যেটা বলছিলাম, পিটিএসডি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা দেখা গেছে 31% মানুষের মধ্যে, শতকরা 31%। ঠিক। ছাড়, তুমি নিশ্চয়ই ধারণা করতে পারছো যে এই হুম। 26% বা 31%, এই ডাটাগুলো কিন্তু কম নয়। মানে কম যতজন নয়। করোনাতে ভুগছেন বা নর্মালি করোনাতে না ভুগলেও তাদের 1/3 পর্যন্ত মানুষ কিন্তু মানসিক স্বাস্থ্যে তাদের ব্যাঘাত ঘটছে, তারা মানসিক ব্যাঘাত অসুখের ঘটছে। সম্মুখীন হয়ে যাচ্ছে। সুতরাং মানে আমরা যে করোনার ক্ষেত্রে যে আমরা লাংসটাকে ভালো রাখার কথা বলি, লাংসটাকে ভালো হুম হুম। রাখতে হবে, লাংসের যেন ক্ষতি না হয়ে যায়, করোনা থেকে যেন আমার হার্টের কোনো ক্ষতি না হয়ে যায়।
আমরা একদম। এতগুলোর দিকে লক্ষ্য লক্ষ্য রাখছি, কিন্তু যেটা বড় কথা, আমরা মানসিক স্বাস্থ্যের দিকটাকে পুরোপুরি উপেক্ষা করতে পারছি না। 26%, 31%, আমরা যদি বিচার করি নাম্বার গুলো একদমই কম না। একদমই কম আমাদের নয়। কিন্তু এই দিক একদম, এবং আমাদের এইদিকে লক্ষ্য দিতে হবে, লক্ষ্য দিচ্ছে গভর্নমেন্ট থেকে কিন্তু গাইডলাইন আসছে যে এই জিনিসগুলো হলে তাদেরকে কিভাবে দেখতে হবে, সেই গাইডলাইন কিন্তু আসছে। তার মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আসছে যে প্রবলেম গুলো হচ্ছে সবার মধ্যে। বল। ঠিক আছে, আমরা শুনলাম মোটামুটি কি কি সমস্যা হতে পারে তার লক্ষণগুলো। তাহলে এবার আমাদের এই থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেগুলো আমরা যদি একটু শুনে নিই। হ্যাঁ, যেটা তোমাকে আমি বললাম, যে 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 কারণগুলো আমি তোমাকে বললাম, যে 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 কারণে মানসিক স্বাস্থ্যের হুম। ব্যাঘাত ঘটতে পারে, আমাদের সেই জায়গাগুলোকে যদি আমরা একটু কারেকশন করে নিতে পারি, তাহলে হুম। আমরা মানসিক স্বাস্থ্যটাকে একটু ঠিক রাখতে পারবো। সেই প্রথম থেকে শুরু একদম। করি যে আবার আহার দিয়ে। তাহলে আমাদের একটা আচ্ছা। সুষম আহার গ্রহণ করতে হবে আমাদের, একটা মানে সত্যি কথা বলতে জাঙ্ক ফুড বা যেগুলো হাই ক্যালোরি ডায়েট, সেগুলোকে আমরা হুম। যতদূর সম্ভব একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। বাড়ির মধ্যে যেহেতু রয়েছি, আমরা আহ কাজকর্মের মধ্যে সেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারছি না। সুতরাং আমাদের মানে আমরা সত্যি কথা বলতে যা খাবো সেটাই জমে যাবে শরীরের মধ্যে, একটা স্থূলতা আসার একটা খুবই প্রবণতা থাকবে। সুতরাং সুষম আমরা যদি একদম। ভেজিটেবলস বেশি খাই, একটা ব্যালেন্স ডায়েটের দিকে থাকতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের একদম। মানসিক, শুধু মানে মানসিক স্বাস্থ্য না, শারীরিক স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে। সুতরাং অবশ্যই। আমাদের মানসিক মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের একটা সুষম আহার, গ্রিন লিফি ভেজিটেবল যেটা বলি, শাকসবজি যুক্ত খাবার হুম। আমাদের কিন্তু খেতে হবে। ডাল যুক্ত খাবার, বাদাম খাওয়া, এবং একটু জল বেশি করে খাওয়া, এগুলো কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে। 2 নম্বর যেটা আমি এক- বললাম, যে তোমাকে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা হয়তো, আমি অফিসে চাকরি করতাম, আমি প্রত্যেকদিন বেরিয়ে বাসে উঠতাম, বাসে করে যেতাম, অফিসে যেতাম, অফিসটা হয়তো হেঁটে 3 তলায় অফিসে উঠতাম। এখন তো আমাদের ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়ে আমাদের সেই অ্যাক্টিভিটি গুলো আর একদম নেই, আমরা রাস্তায় বেরিয়ে আর হাঁটছি না। সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হুম। আমাদের অনেকটাই কমে গেছে। সুতরাং অনেকটাই কমে গেছে। রুটিন হুম। অনেকটাই কমে গেছে, এবং হুম। রুটিন করে সেই জন্য আমরা যদি নিয়মিত একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজটাকে মেনটেন করতে পারি, ঠিক একটা সারাদিনের সেটাই। একটা সময়ে আমরা যদি করতে পারি, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুধু একা একা করলে না অনেক ক্ষেত্রে ভালো লাগে না। আমি তোমাকে যেটা বলি, বাড়ির যদি আমরা আচ্ছা। সবাইকে ইনভলভ করাই, ধরো আমাদের মাঝে মাঝে আমাদের মনে হলো ঠিক আছে 3টে দিন তো করেছি, 2টো দিন একটু থাক না, ভালো লাগছে না আজকে আর করতে, কিন্তু আমার হুম। বাড়ির লোকেরা যদি আমার সাথে একসাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, ওরা কিন্তু আমাকে টেনে নিয়ে যাবে, "এই না তুমি শুতে পারবে না, চলো তো আমরা সবাই একসাথে বলেছি যে আমরা এসব ফিজিক্যাল এক্সারসাইজ করবো।" তাহলে বাড়ির সবাই মিলে আচ্ছা। সারাদিনের মধ্যে একটা পার্টিকুলার টাইম যদি আমরা বের করতে পারি, যে এই সময়টাতে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব, ফিজিক্যাল এক্সারসাইজটা কন্টিনিউ করব, এটা আমাদের করতে হবে, হ্যাঁ, তাহলে আচ্ছা। কিন্তু হয়। আর আরেকটা জিনিস হয়, মানে উম, যে অনেক ক্ষেত্রে তো আমরা লকডাউনের জন্য বাড়িতে বেরোতে পারছি না, সেজন্য আমরা মানে শুধু বাড়িতে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করি বা এক্সারসাইজটা করি, কিছুদিন পরে একটু বোর হয়ে যেতেই পারি। সেক্ষেত্রেও বলা হয়েছে যে আমাদের যদি ছাদ থাকে উন্মুক্ত, মানে বাড়ির উপরে ছাদ থাকে, সেখানে যদি একটু গাছপালা হুম। লাগিয়ে নিতে পারি, তাহলে চারিদিকটা একটু সবুজ সবুজে দেখতে লাগবে। হুম। হুম। সকালবেলা একটু একদম। ঠান্ডা হাওয়া, যখন সূর্যটা উঠছে আমরা সেটা দেখছি, সেখানে গিয়ে একটা হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করছি। আর সকালবেলায় সূর্যটা উঠছে আমরা দেখছি, সূর্য উঠছে এটা দেখাটাও কিন্তু আমাদের মনের মধ্যে সাংঘাতিক একটা পজিটিভ এফেক্ট ফেলে। সুতরাং এই ভোরের আচ্ছা। বেলার দিকে একটু যদি এক্সারসাইজ করতে পারি আমরা, আমাদের কিন্তু সেটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর তারপরে বললাম, যেটা আমি বললাম যে আমাদের যে সাবস্টেন্স অ্যাবিউজ গুলো আছে না, ঠিক আছে আমরা বন্ধুর সাথে যদি ফুর্তি করার অভ্যেস থাকে, সেটা ফুর্তির পর্যায়েই থাকুক, হ্যাঁ, সব থেকে ভালো হয় এগুলো থেকে দূরে থাকি আমরা। একেই একদম। তো আমাদের একদম। ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, সুতরাং এগুলো থেকে দূরে থাকাটাই ভালো। ঠিক। আবার একদম। আমরা যখন স্ট্রেসড ফিল করি, লোনলি ফিল করি, কারোর সাথে কথাবার্তা বলতে পারছি না অফিসে, তখনও আমাদের মধ্যে সাধারণত দেখা গেছে যে 4টে কন্ডিশনে আমাদের মধ্যে সাবস্টেন্স ইউজের প্রবণতাটা বাড়ে। মানে 4টে কন্ডিশন, একটা হচ্ছে হাঙ্গার, খিদে যদি পায়, ঠিক, পেট খালি আচ্ছা। রাখা যাবে না। পরিষ্কার কথা, বাড়িতে তুমি যদি, যার একটু সাবস্টেন্স অ্যাবিউজের লক্ষণ আছে, মানে একটু বাড়িতেই কিছু ভাল লাগছে না, খিদে পাচ্ছে, চলো একটুখানি অ্যালকোহল খেয়ে নি, বা একটু খিদে পাচ্ছে একটা হুম। স্মোকিং করে নি, এরকম হাঙ্গার অবস্থায় বেশি থাকলে কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজ বাড়বে।
অ্যাঙ্গার, একদম। হাঙ্গারের পর অ্যাঙ্গার, মানে আমার যদি রাগ আচ্ছা। প্রচন্ড বেশি হয়, তাহলে কিন্তু আমার সাবস্টেন্স অ্যাবিউজের প্রবণতা বাড়বে। সুতরাং আচ্ছা। মানে রাগ যতদূর সম্ভব এড়িয়ে যাওয়া, বা বাড়িতে যদি দেখি অন্য একজন প্রচন্ড বেশি রেগে যাচ্ছে, সেখানে কিভাবে তার রাগটাকে কমানো যায়, বা ঠিক আছে অন্য উপায় অবলম্বন করা, তাহলে কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজের প্রবণতা কমবে। আর হচ্ছে লোনলিনেস, তোমাকে যেটা বললাম, একা একা সারাদিন হুম। বাড়িতে শুধু আমি একাই আছি, আমার কোনো কাজ নেই, আমার কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজের প্রবণতা বাড়বে। হ্যাঁ, সুতরাং আহ সবার সাথে একসাথে থাকা, বাড়িতে যেরকম ধরো আমি যদি একা থাকিও, হয়তো আমার উপায় নেই, আমরা বাড়িতে দুজনই রয়েছি, একা রয়েছি, কিছু করার হুম। নেই, হুম। তাহলে সেক্ষেত্রে আমরা যদি নিয়মিত ফোনের মাধ্যমে অন্যান্য মানুষজন, পরিচিত মানুষজনদের সাথে যোগাযোগ রাখি, একদম। এবং এবং আমরা যদি ঠিক করেই নিজে সারাদিনে 0.5 ঘন্টা কি 1 ঘন্টা আমি একটু পুরোনো মানুষগুলোর সাথে, যাদের সাথে অনেকদিন কথা হয়নি, আমি একটু কথা বলবো, তাহলে কিন্তু সেটা হুম। আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপর খুবই পজিটিভ এফেক্ট ফেলে। আমি আরেকটা জিনিস বলবো, যদি উপায় থাকে, হুম। মানে আমাদের যদি স্মার্টফোন থাকে, যেমন আমি তোমার সাথে ডাইরেক্ট কথা, তোর সাথে আমার কতদিন দেখা হয়নি, কিন্তু এই যে আমরা সামনাসামনি বসে কথাটা বলছি, আমি তোকে হুম। দেখতে পাচ্ছি, এই হুম। যখন আমরা অন্যের সাথে কমিউনিকেশন করব, আমরা যদি এমন কোনো প্ল্যাটফর্মে কথাবার্তা বলি যেখানে আমি তাকে দেখতে পাচ্ছি, ধরো হোয়াটসঅ্যাপ কলিং করছি, তাহলে কিন্তু একদম। সেটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমাকে কমিউনিকেশনটা মানুষের সাথে রাখতে হবে, আমাকে লোনলিনেস, আমার একাকিত্বর মধ্যে ভুগলে হবে না, একা হলে চলবে না। আর 4 নম্বর হচ্ছে টায়ার্ডনেস। ঠিক আছে, মানে সারাদিন আচ্ছা। ওই ওয়ার্ক, মানে আমার মনে হয় যে সারাদিন তো বাড়িতে বসে বসে কম্পিউটারে আমি অফিসের কাজ করছি, কিন্তু আমি প্রচন্ড ভাবে আমার ব্রেনটাকে কিন্তু ওর মধ্যে, শরীরটাও ইনভলভ নয় কিন্তু ব্রেনটা মারাত্মক ভাবে ইনভলভ। ঠিক আছে, মানে আমরা আচ্ছা। প্রচন্ড কনসেন্ট্রেশন দিয়ে কাজকর্ম করছি, এবং ওয়ার্ক ফ্রম হোম মানে তখন অফিস বলছে, আরে বাড়িতে থেকেই তো কাজ করছো, 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাজ করো না, কি আছে, বাড়িতে তো তোমার কোনো কাজ নেই, এটা বলতেই পারে অফিস থেকে, কিন্তু না, সেটা অত্যন্ত বাজে। টায়ার্ডনেস, মানে আমরা মানসিক ভাবে যদি ক্লান্ত থাকি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই সাবস্টেন্স অ্যাবিউজ বা অ্যালকোহল নেওয়া বা স্মোকিং এর প্রবণতাটা কিন্তু বাড়বে। প্রবণতাটা সুতরাং বাড়বে। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাদেরকে, আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারি, বা বাড়ির লোকজন যদি, যার মধ্যে এই প্রবণতাটা বাড়ছে, তাদেরকে এই জিনিসগুলো যাতে সে এড়িয়ে থাকতে পারে, সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। আর তারপরে যেটা বললাম, দেখো স্ট্রেস তো থাকবেই, তুমি স্ট্রেসকে ছাড়া হুম। থাকতে পারবে না। তুমি মানে রাত দিন তুমি টিভি খুললেই এতজন ইনফেক্টেড, মানে চ্যানেলের নিচে একদম। নিচে চলছে, নিউজ চ্যানেলের নিচে এতজন ইনফেক্টেড, এতজন মারা গেল, এতজন সুস্থ হলো, আর আমি দেখলাম। আমি তোমাকে বলি, আমার মা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখতাম, মা কিন্তু টিভিটা খুলে দিয়ে বসে আছে, বলছে বাবু আজকে কিন্তু এতজন মারা গেছে জানিস তো। আমি বললাম, মা তুমি ওটা নিয়ে ভেবো না, তুমি ওটা নিয়ে দেখছো কেন, তো আমাদের দেশে হুম। অতটা খারাপ অবস্থা নয়, তুমি এগুলো দেখবে না। সুতরাং এই যে বারবার ধরে আমরা টিভিতে বা নিউজ চ্যানেলে বারবার কতজন মারা যাচ্ছে, কতজন ইনফেক্টেড হচ্ছে সারাদিন ধরে দেখছি, এটা কিন্তু আমাদের মধ্যে সাংঘাতিক নেগেটিভ এফেক্ট ফেলে। সুতরাং যখন আমি বুঝবো, আচ্ছা। যেরকম আমি মাকে বললাম যে মা তুমি এই খবরগুলো আর দেখবে না, তুমি অন্য কিছু দেখো টিভিতে, তুমি এগুলো দেখবে না, তোমার যদি এই নিয়ে কোনো কিছু জানার দরকার থাকে, তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে বলে দেবো। সুতরাং আমার একদমই কতজন তাই। করোনা ইনফেক্টেড হয়েছে, কতজন মারা গেছে, আমার যদি সেই ইনফরমেশনটা নিতে চাই, বা দিনে দিনে কি ইনফরমেশনটা আসছে যেটা আমাদের সবার জানা উচিত, সেটা আমি অন্যের কাছ থেকে জানতে পারি, বা সারাদিনে হয়তো একবার কি দুদিনে একবার টিভিটা খুলে আমি চ্যানেলটা দেখে নিলাম। এই সারাদিন ধরে যদি ওই ব্রডকাস্ট হচ্ছে আর আমি যদি ওটা দেখে যেতে থাকি, তাহলে আমাদের মধ্যে নেগেটিভ এফেক্ট আসতে বাধ্য। সুতরাং ওই একদম। জিনিসটাকে যতটুকু সম্ভব এড়িয়ে চলা যায়। আর সব থেকে বড় কথা, আমরা তো এটা কিভাবে নিজেদের মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখবো সেটা তো আমরা আলোচনা করলাম, কিন্তু যদি আমাদের মধ্যে মানসিক স্বাস্থ্যের যে মানে অসুস্থতা, সে তার লক্ষণগুলো যদি দেখা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় খুব তাড়াতাড়ি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করাটাই যুক্তিযুক্ত। ওষুধের একদম। বিকল্প সত্যি নেই, ওষুধ কিন্তু তোমার মানে, আমার যদি সত্যি কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে, আমার মানসিক অসুস্থতা, আমার লোকজনের সাথে আমি কমিউনিকেশন করতে পারছি না, আমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমার ডাক্তারবাবুর সাথে বা মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কিন্তু যোগাযোগ অবশ্যই প্রয়োজন। এছাড়া এটা করা থেকে উচিত। আমার মনে হয় আর বিকল্প কিছু থাকতে পারে না। আমরা পজিটিভ অ্যাটিটিউড নেব, সবাই একসাথে হাত ধরে থাকবো, একসাথে সবাই মিলে করোনার এই মহামারীকে আমরা হারিয়ে দেবই একদিন। কিন্তু একদম। যারা একদম।
মানে একটা একটা লড়াইয়ের যুদ্ধের মধ্যে যখন লড়াই হয়, যে সৈন্যরা একটু আহত হয়ে যায়, আমরা কিন্তু তাদেরকে একটু পেছনে নিয়ে এসে কি করি, তাদেরকে তো ফ্রন্ট হুম, লাইনে রাখলাম না, পেছনে এসে তাদের কিন্তু ডাক্তার শুশ্রূষা করে, সামনের লোকেরা যুদ্ধ করছে। সুতরাং আমাদের একদম। সবাইকে সেই একসাথে হাতে হাত ধরে কিন্তু লড়াই করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, ওষুধ খেতে হবে। এই জায়গাটাতে কোনো বিকল্প নেই। বিকল্প কিছু প্রয়োজন, নেই। না প্রয়োজন পড়লে হুম, ওষুধ খেতে হবে। আর সব থেকে বড় কথা হুম, কি জানো তো, মানে আমি এটা আমার নিজের মানসিক রোগ বিশেষজ্ঞ হয়ে বলা উচিত, অনেকে আমাদের মধ্যে যে একটা স্টিগমা কাজ করে, যে একবার মানসিক রোগের ওষুধ খাওয়া শুরু করা মানেই আমাকে সারা জীবন মানসিক হুম, রোগের ওষুধ খেয়ে যেতে হবে, এটা একটা বড় স্টিগমা। সেটা কিন্তু মোটেই নয়। মানে আমি তোমাকে বলি, মানে আমার বলতে এ লাগছে যে, ধরো একজনের আজকে কারো হাইপার টেনশন ধরা পড়েছে, কারো প্রেসারের রোগ ধরা হুম, পড়েছে, কারো সুগারের রোগ ধরা পড়েছে, সেখানে হুম, কিন্তু পেশেন্টও জিজ্ঞেস করে না যে ডাক্তারবাবু আমাকে কতদিন ওষুধ খেতে হবে, কারণ এটা ইমপ্লাইড যে প্রেসারের রোগ হলে সারা জীবনই ওষুধ খেতে হবে, সুগারের অসুখ হলে সারা জীবনই ওষুধ খেতে হবে। কিন্তু আমি বলি ডিপ্রেশন, অ্যাংজাইটি, পিটিএসডি এর কোনোটার ক্ষেত্রেই সারা জীবন ওষুধ খেতে একদমই হয় না। খুব বড়জোর আমরা 6 মান্থস টু 1 ইয়ার মতন প্রয়োজন অনুযায়ী। আর এই এখন যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলোতে শর্ট টার্ম মেডিসিন লাগছে, মানে একদমই বেশি দিনের হুম। জন্য ওষুধ লাগছে না। এবং লাগলেও আমি এটুকুন বলছি, মানে মানে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সারা জীবনের জন্য নিয়মিত যদি ডাক্তারবাবুর কথা শুনে চলা যায়, সারা জীবন ওষুধ একদমই খেতে হয় না, একদমই না। বেশ, আমরা শুনে নিলাম যে কোভিড এর জন্য যে মানসিক সমস্যাগুলোর আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো ওভারকাম করার জন্য কি করা উচিত, কি করা উচিত নয়, আমাদের খুব সুন্দরভাবে সুবিধা বুঝিয়ে দিলেন। চারটে জিনিস আমরা মাথায় রাখবো: হাঙ্গার, অ্যাঙ্গার, লোনলিনেস আর টায়ার্ডনেস। এই চারটে জিনিস কোনটা করা উচিত, যেগুলো করা উচিত তার উল্টোটাই করা উচিত না, একদম পরিষ্কার। তো আমার একটা প্রশ্ন এখানে, আহ, হুম। এই ডিপ্রেশন, ইনসমনিয়া, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, এগুলো তো ছিল, এগুলোকে ত্বরান্বিত করেছে শুধুমাত্র কোভিডে। কি কি মানে শুধুমাত্র কোভিডের জন্য কি কি মানসিক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি বা হয়েছি? হ্যাঁ, ঠিক তুমি যেটা বললে, কোভিড এর জন্য যেটা মানে প্রথম প্রথম আমাদের মানে যেটা তোমরা নিউজ পেপারেও পড়ে থাকবে, বা আমরা মানে আমাদের কাছে প্রথম প্রথম যেটা রেফার্ড আসছিল, যে কোভিড রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পরে আহ সে প্রচন্ড, কি বলবো, অ্যাজিটেটেড হয়ে গেছে, প্রচন্ড মানে চঞ্চল হয়ে গেছে, তাকে কিছুতেই রাখা যাচ্ছে না। একদম, এটা আমরা একদম। প্রথম প্রথম পারছিলাম, আমরা গিয়ে দেখলাম তাদের অনেকটাই কিন্তু আইসিইউ ডেলিরিয়াম ছিল, মানে তারা আইসিইউ তে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মানে ডেলিরিয়াম মানে সাময়িক একটা তাদের মধ্যে, খুব বাংলায় বলতে গেলে যে তাদের যে মানে জ্ঞানের হচ্ছে, মানে যেটা সাধারণ জ্ঞান, মানে সময় জ্ঞান যেটা বলি, সময় জ্ঞান, মানুষ জ্ঞান, এই জ্ঞানগুলো সম্পর্কে তাদের সাময়িকভাবে বিচ্যুতি ঘটেছিল, সেটা আইসিইউ তে একদম। থাকার জন্য, বা যেটা আমি বললাম যে আমাদের স্টেরয়েড খুব হাই ডোজে দেওয়ার জন্য যে প্রবলেম গুলো হচ্ছিল, সাইকোসিসটা হচ্ছিল কোভিড এর পরে, বা কোভিড এর একদম। ভর্তি থাকার সময়, এইগুলো কিন্তু কোভিড নিয়ে এসেছে। এছাড়াও কিন্তু আমরা নতুন করে যেটা বলছি, যেরকম বলেছেন যে আহ, উম, বাড়িতে যদি কারো স্ট্রোক হয়, স্ট্রোকের পরে আমরা বলি পোস্ট স্ট্রোক ডিপ্রেশন, বা স্ট্রোক হওয়ার পরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, সে কিছুতেই ফিজিক্যালি এক্সারসাইজ করতে চায় না, মানে বাড়িতে যারা ফিজিওথেরাপিস্ট এসে করাতে চাইলে সে কিছুতে রাগ করে, এটা আমি করবো না, এই জন্য তার যেরকম সেরে ওঠাটা দেরি হয়, সেরকম কোভিড এর পরেও কিন্তু আমরা মনে করছি যে এরকম পোস্ট কোভিড ডিপ্রেশন এটা একটা আলাদা এন্টিটিই হতে পারে, মানে এটা একটা আলাদা আচ্ছা। অসুখই হতে পারে, যেটা শুধুমাত্র যে আগে ডিপ্রেশন ছিল বলে এখন হয়েছে এরকমটা না, ত্বরান্বিত হচ্ছে, তার সাথে ডিপ্রেশনটাও হচ্ছে। পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলো তো রয়েইছে, সেগুলো আসছে। হুম, বাচ্চাদের ক্ষেত্রেও বুঝ- কিন্তু ডিপ্রেশন আমরা পাচ্ছি, এবং বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বড় কথা, বড়দের মতন কিন্তু বাচ্চারা নয়, মানে বড়দের ক্ষেত্রে যখন হুম, ডিপ্রেশন হলে চুপ করে যায়, কারোর সাথে কথা বলে না, ভালো লাগছে না আমার কিছু, হ্যাঁ, আমার ভালো লাগছে না, আমার খেতে ইচ্ছে, ডিপ্রেশনে যেগুলো নর্মাল, যেগুলো সাইন সিমটম বা যেগুলো লক্ষণ, কিছুতেই মন ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, সারাদিন এক একদম। জায়গায় বসে আছি। হ্যাঁ, আগে টিভি দেখতে ভালো লাগতো, টিভিতে ওই শ্রীময়ী সিরিয়ালটা দেখতে ভালো লাগতো, এখন সেটাও দেখতে ভালো লাগে না। শ্রীময়ীটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, কিন্তু আমার তবুও দেখতে ভালো লাগে না। ঠিক আছে, মানে একদম। কিছু আগে যেগুলো ভালো লাগতো সেগুলো একদমই ভালো লাগে না।
তার সাথে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন। একটুখানি খাওয়ার পরে মনে হচ্ছে পেটটা ভর্তি হয়ে গেছে, আর খেতে পারছি না, একদম। রোগা হয়ে যাচ্ছি, ঘুম আসছে না বা অত্যধিক পরিমাণে ঘুমোচ্ছি, মনে হচ্ছে আর বেঁচে থেকে লাভ নেই, সুইসাইডাল টেন্ডেন্সি, এগুলো যেরকম হুম, ডিপ্রেশনের লক্ষণ যেটা বড়দের ক্ষেত্রে দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনটা একদম ওরকম ভাবে আসে না। বাচ্চারা প্রথম কথা একদম। নিজেকে কিছুতে এক্সপ্রেস করতে পারে না, তাদের মধ্যে না একটু অস্থিরতাটা বোধ বেশি বেশি হয়ে যায়, তারা একটু বেশি ইরিটেবল হয়ে যায়, খিটখিটে। আমাদের মুখে মুখে তর্ক করছে, আমি যেটা করতে বলছি হ্যাঁ সেটা সে করছে না, মুখে মুখে তর্ক করছে। আমাদের গায়ে, বাচ্চাদের মধ্যে একটা অন্যের গায়ে থুতু দেওয়ার খুব অভ্যেস থাকে, থুতু দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, হুম, হুম, হুম। আমাদের গায়ে বড়দের গায়ে হাত তুলে দিচ্ছে। এই ইরিটেবিলিটি গুলো কিন্তু ডিপ্রেশন বা অবসাদের লক্ষণ হতে পারে, এটাকে মানে অবজ্ঞা করে যাওয়া বা এড়িয়ে যাওয়াটার কোনো জায়গা নেই। এগুলো কিন্তু কোভিড জায়গা এর নেই। পরে কিন্তু হয়েছে, আমরা পাচ্ছি হচ্ছে। এগুলো। এই বাচ্চাদের কথা তুমি বললে, তো বাচ্চাদের প্রসঙ্গে আসি এবার। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ আছে, আর মোবাইলে ক্লাস চলছে। তো এইখানে খুব সমস্যা বাচ্চারা ফেস করছে। তো ঠিক। সেখান থেকে অভিভাবকদের ব্যাপারটা পরে আসছি, আগে বাচ্চাদের সমস্যাটা করি, সমাধান করা যায়। তো বাচ্চাদের সমস্যা এবং তার সমাধানগুলো যদি একটু বলো, আগে সমস্যাগুলোই হোক। সায়ন, তুমি খুব মানে ভালো জায়গাটা আমাদের সামনে তুলেছো, এটা আমাদের মনে হয় আলোচনাটা করাটা খুব দরকার ছিল, জরুরি ছিল। একদম। দেখো হুম, সায়ন, আমি শুধু বলবো যে যারা মানে অনলাইনে ক্লাস করছে স্মার্টফোন ইউজ করে, প্রবলেমটা শুধু তাদের নয়। তাদের তো স্মার্টফোন ইউজ করার জন্য কিছু প্রবলেম আসছে, কিন্তু তুমি কি ভেবেছো আমাদের দেশের কত মানুষ বা বাচ্চা যারা কিন্তু স্মার্টফোনে ক্লাস করতে পারে না, এবং তারা শুনছে যে তার বন্ধু বান্ধবরা স্মার্টফোনে ক্লাস করছে, সে পারছে না, একদম। এবং একদম। সেটা তার কাছে কিন্তু প্রচন্ড হতাশা তৈরি করতে পারে, প্রচন্ড ভাবে। আর আমার নিজেরই যে ভাগনা ভাগ্নি রয়েছে, ওরা সিবিএসই স্কুলে পড়াশোনা করে, ওদের মধ্যে আমি প্রথম স্মার্টফোন ইউজ করতে গিয়ে যে প্রবলেম গুলো পাচ্ছিলাম, বা দিদি আমাকে কমপ্লেন করছিল যে কিছুদিন ছাড়া ছাড়াই না ওদের চোখ লাল হয়ে যাচ্ছিল, ওরা কিছুদিন বুঝতে পারছিল আচ্ছা। না, একটা প্রচন্ড ভাবে মানে একটা কনজাংটিভাইটিস মতন একটা ওদের হচ্ছিল, কিন্তু আমি প্রথমে ওটা বুঝতে পারিনি যে ওটা কোথা থেকে হচ্ছিল, দিয়ে হুম, ওদেরকে বললাম যে চোখের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে, তো ওরা বললো যে না, স্মার্টফোন ইউজ করার জন্য এই জিনিসটা হচ্ছে। সুতরাং মানে এটা মানসিক স্বাস্থ্যের দিক না হলে আমার মনে হয়েছে যে আমার এটা বলা উচিত, বাড়ির যদি এরকম হয় যে স্মার্টফোন ইউজ করার জন্য চোখের খুব প্রবলেম হচ্ছে, মানে চোখ লাল হয়ে যাচ্ছে, ঠিক সেটা কিন্তু একটা বড় জিনিস। আর স্মার্টফোন ইউজ আমরা অনেকটা সময় তো আমরা এই যে যেটা বলছি যে আমরা ইন্টারেক্ট, হুম, একটা জিনিস ভালো যে আমাদের আগে ক্লাসটা হচ্ছিল না অনলাইন ক্লাস হওয়ার জন্য, আমরা সেখানে অনেকগুলো বন্ধুর মুখ দেখতে পাচ্ছি, যেটা আগে দেখতে পাচ্ছিলাম, সেটা একটা হুম, একটা দিক হুম। থেকে সেটা ভালো যে এটা একটা কমিউনিকেট পজিটিভ করছি। দিক। এটা একটা পজিটিভ দিক যে আমরা কমিউনিকেট করছি স্কুলের স্যার ম্যাডামদের সাথে, অন্তত হুম, সারাদিন বসে থেকে থেকে দূর ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, তাতে তো কিছুটা সময় সারাদিনের মধ্যে ও আমাকে এনগেজ করে রাখতে পারছে। ঠিক আছে, বাড়িতে ভাই বোনের সাথে একটু লড়াইটাই কম হচ্ছে, মা বাবার সাথে মারপিটটা একটু কমই হচ্ছে, একটু কিছুটা সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারছি বা ওই ক্লাসের মধ্যে থাকতে পারছি, সেটা একটা ভালো। কিন্তু নর্মালি যে অনেকক্ষণ সময়টা এই মানে স্ক্রিন টাইমটা যদি বেশি হয়, আমরা অনেক বেশি যদি হুম। সময় স্ক্রিনের সাথে কাটাই, তাহলে তো আমাদের মধ্যে কিছু কিছু প্রবলেম আসে। বাচ্চাদের মধ্যে যেটা আমি বললাম, ইরিটেবিলিটিটা একটু বেশি দেখা যায়, একটু স্ক্রিন টাইমটা যদি বেশি হয়, তাহলে ওদের মধ্যে হ্যাঁ। একটু স্ক্রিন ইরিটেবিলিটিটা বেশি হয়। আবার আমরা স্ক্রিনেতে যখন অনেকটা বেশি সময় কাটিয়ে ফেলি অন্যের সাথে ইন্টারেক্ট করতে গিয়ে, তখন বাইরের আচ্ছা। মানে বাড়ির মধ্যে বাবা মা যারা আছে, তখন আর তাদের সাথে ইন্টারেক্ট করা হয়ে ওঠে না। ঠিক তখন যেন মানে আমার আচ্ছা। আশেপাশের যে আমরা ভার্চুয়াল জগতে অনেক বেশি নিজেদেরকে ইনভলভ করে নিয়েছি, আমার জগৎটা বা হুম, আমার সবকিছুটাই ওই ভার্চুয়াল জগতে চলে গেছে। আমি আমার যেটা নর্মাল মানে আমার এনভায়রনমেন্টটা রয়েছে, যেখানে আমার বাবা মা রয়েছে বা আমার ভাই বোন রয়েছে, আমি কিন্তু সেখানে ঠিকভাবে হুম। তখন ইন্টারেক্ট করতে পারছি না। এই প্রবলেম গুলো কিন্তু অনলাইন ক্লাসের জন্য হচ্ছে। আহ, কিছু আচ্ছা। করার নেই, অনেক ক্ষেত্রে আমাদের, আমি তোমাকে বললাম যে পজিটিভ তো আছে, হুম, কিছুটা সময় তো হুম। ক্লাস করছে, সে যে একদম। সেই পজিটিভ দিকটা তো আমাদেরকেও আমরা পাচ্ছি, তার সাথে যে কিছু সুতরাং ওই মানে স্ক্রিন টাইমটাকে যদি আমরা একটু রেস্ট্রিক্টেড রাখতে পারি, মানে কতক্ষণ ও ক্লাস করবে, কতক্ষণ, এটা যদিও স্ট্যান্ডার্ড গাইডলাইন কোথাও কিছু নেই, কিন্তু আমরা যদি একদম। লক্ষণ পাই যে ও একটু বেশি ইরিটেবল হয়ে যাচ্ছে, ও এই ক্লাসগুলো করার পরে ও আমার সাথে আর ভালো করে কথা বলছে না, বাড়িতে কারোর সাথে আর ইন্টারেক্ট করছে না, তখন সেখানে বুঝতে হবে যে না, প্রবলেম হচ্ছে।
ও আচ্ছা। নিজেকে অনেক বেশি তখন মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড এর সাথে ও রিলেট করে ফেলেছে, ও তখন নর্মাল এনভায়রনমেন্টে আর ইন্টারাক্ট করতে চাইছে না আর মানুষজনের সাথে। এটা আমরা পাই। আচ্ছা। বেশ। তো মোটামুটি বাচ্চাদের সমস্যাগুলো শুনলাম। আহ, এখানে একটা বড় ভূমিকা গ্রহণ করে অভিভাবকরা। তো ঠিক। অভিভাবকদের কি করণীয় এবং কি করণীয় নয়, এটা সম্বন্ধে যদি তুমি কিছু আলোকপাত করো। দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে বাবা মাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি তো জানি ও অনলাইনে ক্লাস করছে, ও সত্যি অনলাইনে ক্লাস করছে তো না অনলাইনে ক্লাস করার নাম করে অনলাইনে গেম খেলছে, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। ঠিক, এটা আমাকে অবশ্যই। মানে এটা অবশ্যই। লক্ষ্য রাখতেই হবে। কারণ অনলাইন গেমিং ডিসঅর্ডার এটা একটা ওই সাবস্টেন্স অ্যাবিউজের মতন, মানে অ্যালকোহলের নেশার মতনই, একদম। স্মোকিং এর নেশার মতনই এটাও কিন্তু একটা নেশা, একদম। অনলাইন গেমিং ডিসঅর্ডার। সুতরাং একদম। অনলাইনে গেম খেলে বেড়াচ্ছে কিনা আমাকে লক্ষ্য রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ও যে শুধুমাত্র যাচ্ছে, ও মানে বহু ক্ষেত্রে হতে পারে ও ওটাকে এনজয় করছে কিনা। আমি ওর সাথে এটা নিয়ে কথা বলবো যে তুমি তোমার এই যে ক্লাস হচ্ছে, তুমি কি এটাকে ক্লাসটাকে ভালোভাবে নিতে পারছো, তোমাকে ক্লাস করতে ইচ্ছে করছে, তুমি পার্টিসিপেট করতে পারছো কিনা ক্লাসের মধ্যে, মানে হুম। যে টাস্ক গুলো মানে টিচাররা দিচ্ছে তুমি সেই টাস্ক গুলো কমপ্লিট করছো কিনা, সেটা একটু লক্ষ্য রাখা। আর যেটা বললাম যে ওর মধ্যে যদি দেখা যায় যে মানে একটু অদ্ভুত আচার আচরণ আসছে, ও অন্যদেরকে এড়িয়ে চলছে, তাহলে তখন আমাদের হুম। মাথায় রাখতে হবে যে ওর স্ক্রিন টাইমটাকে আমরা কিভাবে কমাতে পারি। এই এটাই। বেশ। আচ্ছা। এই বাচ্চাদের মানে বাচ্চারা এখন বাইরে বেরোতে পারছে না। হুম। খেলাধুলো তো তাদের একটু মানে যেটা একদম বিকেল বেলা প্রচন্ড বেরিয়ে প্রচন্ড। খেলাধুলা করতো, সেটাও করতে হুম হুম। পারছে না। সেটাও তো একটা এফেক্ট ফেলছে তাদের মধ্যে। সব থেকে বড় কথা কি জানো, আহ আহ আমাদের মনের মধ্যে একটা রাগ কোনো না কোনো ব্যাপার নিয়ে সবসময় জমা হয়। ঠিক, আমরা জানি যে রাগ আচ্ছা। জমা হয় বাচ্চাদের মধ্যে, এটা ফ্রাস্ট্রেশন, হতাশা প্রচন্ড ভাবে জমা হয়। সে আমাদেরকে ছোটবেলায় আমার বাবা মায়েরা বলতেন যে তোমার মধ্যে যখন খুব বেশি রাগ হবে না, একটা ফুটবল নিয়ে মাঠে নামবে আর এই ফুটবলটার উপর যত রাগটা জোরে জোরে লাথি দিয়ে মারবে, তোমার ফ্রাস্ট্রেশনটাও কমবে, অ্যাঙ্গারটাও কমবে। এখন তো সেই খেলাধুলোর জায়গাটা নেই, একদমই নেই। জায়গাটা নেই। হ্যাঁ, সুতরাং আমাদের সেটাই। মধ্যে আমাদের হয়তো কোনো ব্যাপার নিয়ে আমার সাথে আমার বাবা মায়ের একটুখানি বা বাচ্চাটার বাবা মায়ের একটুখানি ঝগড়াঝাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, মা বলেছে এই তুই কুরকুরেটা খাবি না, আর বাচ্চাটা বলেছে না আমি খাবো, বলতে মা একটা গালে থাপ্পড় মেরে দিয়েছে, কুরকুরেটা ফেলে দিয়েছে। আমার মধ্যে প্রচন্ড হুম। রাগ হয়েছে, এবার আমি তো এক্সপ্রেস করতে পারছি না। হুম। আমি যদি কারোর সাথে কমিউনিকেট করতে পারতাম, আমার বন্ধু বান্ধবের সাথে যেতাম, বন্ধুকে গিয়ে বলতে পারতাম জানিস তো আজকে আমার মা আমাকে মেরেছে কুরকুরেটা খাওয়ার জন্য, অন্তত এইটুকু বলতে পারার জন্য আমার মধ্যে ফ্রাস্ট্রেশনটা কমতো, আমার অ্যাঙ্গারটা কমতো। আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, আমার মধ্যে রাগটা একদম পুষে আমি গড়গড় করে একদম। বসে রয়েছি, বেরোতে পারছি না, এবং সেটা প্রচন্ড ভাবে আউটবাস্ট হচ্ছে যখন আমি বাবা মায়ের গায়ে হাত তুলে দিচ্ছি, জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলছি। ঠিক আছে, দামি ফোনটাকেই তুলে আমি আছড়ে ভেঙে দিলাম। এটা হুম। হচ্ছে, হুম। এটা থেকে বেরিয়ে আসা যায়, মানে এরকম কিছু যদি প্রথম কথা হচ্ছে যে ওই ফিজিক্যাল যে এক্সারসাইজ আমরা যেটা করি সেটার মধ্যে সবাই বললাম যে বাড়ির সবাই মিলে একসাথে একসাথে এক্সারসাইজ করবো, সুতরাং বাচ্চাটাকেও আমাদের সাথে নিয়ে নেওয়া। আর যদি মানে অনলাইনে দেখবে এখনকার দিনে অনেক কম্পিটিশন হচ্ছে, গানের কম্পিটিশন হয় অনলাইনে, হুম। অনলাইনে আঁকার কম্পিটিশন হচ্ছে, সেইগুলোতে যদি ও ইনভলভ হতে পারে, বা আমরা বললাম যে ঠিক আছে অনলাইনে এরকম কোনো প্ল্যাটফর্ম না থাকতো, আমাদের কলকাতার দিকে অনেক সোসাইটি থাকে, একটা বাড়িতে একটা বড় কমপ্লেক্স থাকে, সেখানে অনেক কমপ্লেক্স। বাচ্চারা থাকে। হ্যাঁ, আমরা হুম। তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নিয়ে ঠিক আছে চলো সবাই মিলে আজকে আমরা আঁকার কম্পিটিশন করবো, শুধু বাচ্চারা কেন আমরা বড়রাও তো আঁকার কম্পিটিশন করতে পারি, তারে জামিন প্ল্যাটফর্ম একদম। তো দেখেছি যে সেখানে একদম। সবাইকে আঁকতে বসিয়েছিল। সুতরাং হুম। আমাদের হুম। মধ্যে যে ফ্রাস্ট্রেশন বা অ্যাঙ্গার যেটা জমা হচ্ছে, সেটাকে হুম। সেই ঢাকনাটা খুলে দেওয়ার বা রিলিজ করে দেওয়ার একটা জায়গা আমাদের দিতে হবে, কোনো না কোনো ভাবে দিতে হবে। সেটা ওই বাচ্চাটাকেও দিতে হবে, বড়দেরকেও দিতে হবে। ঠিক। আর আবার যদি দেখা যায় একদম। বাচ্চা হয়তো নিজেকে বন্ধু বান্ধবের সাথে গল্প করে ঝগড়াঝাটি মিটিয়ে নিয়েছে, মা কিন্তু হুম। রাগটা ধরে নিয়ে বসে আছে, কারণ মা নিজের এটাকে মানে নিজের অ্যাঙ্গারটাকে বা ফ্রাস্ট্রেশনটাকে বের করতে পারেনি। সে পরবর্তীকালে হয়তো পরের দিন হয়তো ঠিক আছে একটা বাচ্চার আরেকটা খেতে ইচ্ছে করেছে, কেক খেতে ইচ্ছে করেছে, ও তোর সবসময় এসব খাওয়া না বলে গিয়ে আমি দু চারটে মেয়ে, হয়তো তাকে অতটা হুম। রিয়াকশন দেখানো উচিত ছিল না তার বিহেভিয়ারটার উপরে। কিন্তু আমি তো নিজেকে আমার প্রেশারটাকে তো আমি রিলিজ করতে পারিনি, আমার মধ্যে সেই অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশনটা তো জমে রয়েছে, আমি তো গিয়ে তখন বাচ্চাটার উপরেই সেটা দেখিয়ে দিচ্ছি। সুতরাং দু তরফ থেকেই মানে বাবা মাকেও যেরকম অ্যাক্টিভলি এইগুলোকে ঠিকঠাক করার জন্য নিজেদেরও চিন্তা ভাবনা করতে হবে, বাচ্চাটাও যেন সেটা করতে পারে।
বাবা আমরা বাবা বলি মার যে বোঝানো উচিত। বাবা মা বোঝানো উচিত, এবং কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা বলি, যেরকম ক্যারাটে, জুডো, এগুলো কিন্তু হুম, সাংঘাতিক ভাবে কিন্তু মানে আত্মবিশ্বাস তৈরি করে, নিজের মধ্যে রাগ বা ফ্রাস্ট্রেশনটাকে খুব ভালো রিলিজ করে। সুতরাং আচ্ছা। অনলাইনে আমি যদি একটু ক্যারাটে ক্লাস, জুডো ক্লাস করতে পারি, আমি তো যে সমস্ত বাচ্চারা একটু মুখ চোরা হয় এবং মানে আমরা বলি মুখ চোরা, চট করে কারোর সাথে মিশতে চায় না, একটু আত্মবিশ্বাস কম, যাদেরকে আমরা অনেকে বলে যে স্কুলে বুলি করে, আর বলতো না স্কুলে গেলে অন্য বাচ্চারা পেছনে লাগে, আমরা হুম কিন্তু হুম। তাদেরকে বলতাম যে তোমরা একটুখানি ওকে ক্যারেটে ক্লাসে দাও, ওকে জুডো ক্লাসে দাও। এগুলো কিন্তু আচ্ছা। সাংঘাতিক ভাবে আত্মবিশ্বাস তৈরি করে, সাংঘাতিক ভাবে আমরা এগুলো করতে আচ্ছা, পারি এই সময়। বেশ। তো আমরা মোটামুটি শুনলাম, বাবা মায়েদেরকেও বলছি, আপনারা শুনলেন কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, বাচ্চাদের কিভাবে কোভিড পরিস্থিতিতে ট্যাকল করা উচিত। মোটামুটি একটা আউটলাইন আমাদের সুবিধা বললেন। তো বাচ্চাদের কথা গেল, অভিভাবকদের কথা গেল। আর একটা আমাদের সমাজে খুব কমন এজ গ্রুপ, সেটা হচ্ছে জেরিয়াট্রিক এজ গ্রুপ বা বয়স্করা। ঠিক একদম। বয়স্কদের পপুলেশনটা একদম একটা হেটেরোজেনাস গ্রুপ। তারা একটা ডিফারেন্ট সোসিও ইকোনমিক স্ট্যাটাস, তাদের আলাদা ইনকাম, আলাদা মানে হুম হুম বিভিন্ন সমাজ, একটা আরবান, একটা রুরাল, একটা সেমি আরবান, সব নিয়ে হুম আমাদের এই বয়স্কদের সমাজটা আর কি। তো হুম হুম বয়স্কদের মধ্যে বিভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে কোভিড-19 এর জন্য আর কি। খিটখিটে হয়ে যাওয়া, লোনলিনেস, প্রিয়জন মারা গেছে, সেখান থেকে ঠিক একাকিত্ব আসছে, এই জিনিসগুলো। তারপর ফিনান্সিয়াল সাপোর্ট চলে গেছে, কাজ হারিয়েছে অনেক বয়স্ক মানুষ কোভিড এর জন্য। তো ঠিক। এখান থেকে বেরিয়ে আসার পথ কি? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছো। দেখো, বয়স্কদের ক্ষেত্রে এই প্রবলেমটা আসার পেছনে সব থেকে বড় কারণ, না আমরা যদি বলি, আমরা যখন ছোট ছিলাম আমরা কি দেখেছি যে আমাদের বাবা মা, আমরা তাদের আবার যত্ন নেব কি, এটা আমাদের মধ্যে আসতো না। আমরা, তারাই তো বড়, তারাই তো সংসারটাকে দেখে এসছে। সুতরাং আমরা কোনোদিন তো বাবাকে গিয়ে জিজ্ঞেস করিনি, বাবা আমাকে জিজ্ঞেস করেছে, আরে তোর কি চাই, তুই কেমন আছিস, তুই তো পরীক্ষাটা কেমন হয়েছে রে? হ্যাঁ, তোর হুম কি মনটা খারাপ? আমরা কি কোনোদিন মনে করেছি যে আমাদের বাবাকে গিয়ে জিজ্ঞেস করা বা মাকে জিজ্ঞেস করা, মা তোমার মনটা কেমন আছে, বাবা তোমার মনটা কেন খারাপ, বাবা তোমার কি চাই বলো? আমরা তো এটা কোনোদিন জিজ্ঞেস করিনি, বা এটা জিজ্ঞেস করতে আমরা অভ্যস্ত নই। সুতরাং আমাদের মানে সেই বলে না, বাবা মায়ের চোখে ছেলে মেয়েরা চিরকালই ছোট থাকে, তাই আবার উল্টোটাও সত্যি যে ছেলে মেয়েদের চোখে বাবা মা চিরকাল বড়ই থাকে। সুতরাং বাড়িতে আবার বাবা মা রয়েছে, আমি তাকে গিয়ে তো কোনোদিন জিজ্ঞেস করি না যে মা, বাবা তোমার কি চাই, মা তোমার মনটা খারাপ কেন, মা তুমি চুপ করে আছো কেন, আমরা জিজ্ঞেস করি না, কারণ একটা এই জিজ্ঞেস করার অভ্যেসটা আমাদের থাকে না। আর একদম। বয়স্করা একটু অভিমানী হয়। হ্যাঁ, অভিমানী যে হুম তারা ঠিক মানে তাদের নিজের চাহিদাগুলোকে অন্যের কাছে, বাচ্চারা এরকম বলে মা আমাকে এইটা কিনে দাও, বাবা বা মা কোনোদিন এসে আমাকে বলবে না এই আমাকে ওটা কিনে দে, এই আমার এটা চাই, এটা বাবা মা হুম কখনো বলবে হুম। না। তারা অনেকটা মুখ বুজে থাকবে, কারণ ছেলের কাছে সে চাইবে, অনেকের আত্ম অহংকার থাকে, অভিমান থেকে সেটা সে পারে না। সুতরাং সেই জায়গা থেকে মানে বাড়িতে সত্যি কথা বলতে একে সবাই যেখানে বেরোতে পারছি না, আমরা বাচ্চাটা কিভাবে ক্লাস করবে দেখছি, কিভাবে স্বামী ভালো থাকবে আমরা সেটা দেখছি, ওয়ার্ক ফ্রম হোম করছি, কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে আরেকটা রুমে আরেকজন বয়স্ক মানুষ, আমার বাবা বা মা, সে সারাদিন ধরে চুপ করে শুয়েই আছে, হয়তো টিভি টুকু চালিয়ে দিয়ে, সারাদিনে হয়তো খাওয়ার সময় দুটো চারটে কথা হলো। এটা কিন্তু সাংঘাতিক ভাবে তাদের মানসিক সমস্যা তৈরি করে, বা মানসিক অসুস্থতা তাদের মধ্যে নিয়ে আসে। বয়স্কদের মধ্যে যেটা বলে রাখা দরকার, ডিপ্রেশন কিন্তু সাংঘাতিক হয়। বয়স্করা ডিপ্রেশনে কিন্তু একদম চুপ করে যায়, কারোর সাথে কথা বলবে না, এবং যেহেতু আমাদের সাথে তাদের কমিউনিকেশনটা এমনিতেই কম হয়, আমরা কখনোই বুঝে উঠতে পারবো না যে সেটা তারা ডিপ্রেশনের জন্য চুপ করে গেছেন, না না না, এটা আমাদের নর্মাল বিহেভিয়ারের মধ্যেই পড়ছে, আমরা পারি না। এবং তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইড অ্যাটেম্পটের সম্ভাবনাটাও কিন্তু অত্যন্ত বেশি। সুতরাং আমরা এগুলো সুতরাং তাদের স্বাস্থ্যের দিকে আমাদের এটা রাখতে হবে। নিজের পক্ষে সব থেকে বড় কথা, মানে যেটা ভালো হয়, বাড়িতে আমরা হুম। কিছুটা সময় তো সবাই মিলে টিভি দেখি, একসাথে টিভি দেখি বা একসাথে খেলাধুলো একদম করি। এটা একদম। আমার মনে হয় সবাই আলাদা আলাদা রুমে থেকে এটা না করে, যদি বাড়িতে একটা রুমের মধ্যে একই সাথে সবাই মিলে অন্তত একটা কি দুটো প্রোগ্রাম একসাথে দেখলাম, সেটা কিন্তু একদম। আমাদের মানে আমাদের মধ্যে আমরা সবাই একসাথে আছি, সেটা কিন্তু খুবই ভালো। আর 2 নম্বর হচ্ছে আমরা লুডো খেলায় 4 জন লাগে। আমি যদি ধরি হুম একটা বাড়িতে বাবা মা একটা বাচ্চা আছে, সুতরাং বাড়িতে যদি আরেকজন আমার বাবা থাকে,
তিনি যতই না না বলি চলো তুমি লুডো খেলবে, মানে 4 নম্বর লোকটা লুডো খেলার দরকার আছে, ওই জন্য তাকে ডেকে নিয়ে এসে আচ্ছা, বসো আমরা লুডো খেলবো। আমরা ক্যারাম খেলবো, ক্যারাম খেলতে 4 জন লাগে। প্রথমে একদম। বাবা মা কিন্তু বলবে না না, পার্টিসিপেট করতে চাইবেন না, কিন্তু যখন খেলতে আরম্ভ করবে ওই মুন্না ভাই এমবিবিএস এর মতন মুখে দারুণ হাসি আর কি। সেই জন্য একদম। তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা, মানে সত্যি কথা বলতে দুঃখটাও একসাথে ভাগ করে নেওয়া উচিত, সুখটাও একসাথে ভাগ করে নেওয়া উচিত, তাদের সাথে একদম। পার্টিসিপেট করা উচিত, তাদেরকে নিয়ে এসে আমাদের মধ্যে পার্টিসিপেট করানোটা উচিত। মানে ওই বা একটা অবশ্যই। রুমের মধ্যে শুয়ে আছে, তারা তার মতন আছে, আমার শুধু ওই ওষুধ কিনে দেওয়াটা কাজ, ঠিক আছে। আমরা তাকে গিয়ে বকছি, এই তুমি ওষুধ খাওনি কেন, এই তোমার ওষুধ পড়ে আছে কেন, তুমি ওষুধ খেতে ভুলে গেছো কেন, কিন্তু সেটা না, সে পারছে না নিতে, আমরা দেখবো না সে নিজের কেয়ার কেন নিচ্ছে না, নিজের প্রতি কেন অবজ্ঞা করছে, সে কি ডিপ্রেশনের মধ্যে আছে। পোস্ট কোভিড কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বাড়ছে। আমাদের মনে হয় একটু তাদের প্রতি খেয়াল রাখা উচিত, মানে তাদের একটু আচার যত্নবান হওয়া আচরণ। উচিত। সারাদিনে একবার যদি গিয়ে একটু জিজ্ঞেস করি, মা বলো কেমন হুম। আছো, কি করেছো হুম। সকাল থেকে, কি দেখেছো বলো, আচ্ছা ঠিক আছে তুমি ওই সিরিয়ালটা দেখো, ওই সিরিয়ালটাতে কি হলো গো, কি করেছে গো, এইটুকুনি কমিউনিকেশন, এটাতেই কিন্তু তাদের অনেকটা তাদের হেল্প করে, তাদের এই লোনলিনেস ফিলিং থেকে বেরিয়ে আসতে। বাহ, দারুণ বুঝলাম। সুবিরদা খুব সুন্দর করে বলে দিল বয়স্কদের ক্ষেত্রে কি করা উচিত কি করা উচিত না। ঠিক আছে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এবার শারীরিক সুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা প্রথমে কথা বলেছি। শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আমরা ব্যায়াম করি। মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি করা উচিত, হবি বা আরো কিছু যদি একটু বলো তুমি। যেটা সব থেকে বড় কথা, আমরা সবাই একটা কথা খুব শুনতে অভ্যস্ত, কাউন্সেলিং, আমরা বলি না কথায় কথায় যে কেউ যখন হুম। একটু মন খারাপ আছে চল একটু কাউন্সেলিং করিয়ে আয়। ব্যাপারটা আমরা এটা এই অভ্যাসটা, কাউন্সিলিং এর অভ্যাসটা আমি একটুখানি শিখিয়ে দিচ্ছি, যে এটা বাড়িতে কিন্তু আমরা যদি সবাই করি, বা এই অভ্যাসটা যদি তৈরি করতে পারি, এটা কিন্তু সাংঘাতিক ভাবে আমাদের মধ্যে পজিটিভ মানসিক স্বাস্থ্য তৈরি করতে পারে। কিরকম একটু আচ্ছা। বুঝিয়ে বলি। হুম। ধর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তোর সাথে আমার দেখা হলো, আমি দূর থেকে দেখতে পাচ্ছি সায়ন আসছে, কিন্তু সায়ন হুম। আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। আমার মনের মধ্যে আমি বললাম, সায়ন এতদিনের আমার বন্ধু আমার সাথে কথা বললো না, তাহলে ও কি আমাকে ভুলে গেল, আমি আমি কি কোথাও খারাপ হয়ে গেছি, আমি কি হেরো হয়ে গেছি তাই ও আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, বলে আমি একদম অবসাদের মধ্যে চলে গেলাম। ঠিক এখানে কি হুম। কি জিনিস এলো, প্রথম কথা, জীবনে আমার একটা কোনো ঘটনা ঘটেছে, যেটা আমি চাইনি এরকম একটা ঘটনা ঘটুক, যেটা আমার জীবনে ঘটেছে, ঠিক, আমি আচ্ছা। সেখান থেকে একটা কনক্লুশনে এলাম, ঠিক আছে, সেখান থেকে আমার একটা মনের মধ্যে একটা কগনিশন তৈরি হলো, আমি হেরো, আমি ছোট, ও বোধহয় আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, ঠিক, এটা আমার মধ্যে তৈরি হলো, এবং যখনই কগনিশনটা আমার মধ্যে তৈরি হলো, আমার বিহেভিয়ার বা আচার আচরণের মধ্যেও সে কিন্তু সেই প্রতিফলনটা আসতে বাধ্য। সুতরাং আমাদের মনে, মানে মনটাকে সেই মানে কি বলবো, ওই সোনার কেল্লার মতন মনটাকে উন্মুক্ত রাখো, তাজা রাখো, হাওয়া আসতে দাও। সুতরাং সমস্ত হুম। সম্ভাবনার কথাই আমাকে মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, হতেই পারে শায়নের বাড়ি থেকে অসুস্থ, জাস্ট খবরটা পেয়েছে, ও দৌড়ে বেরিয়ে গেছে, ও রাত্রে হয়তো আমাকে ফোন হুম। করে বলবে সুবিধা দেখা হয়েছিল, আমি সেই জন্য আমি ব্যস্ত ছিলাম, কথা বলতে পারিনি। কি ও মনে মনে গান, অরিজিৎ সিং এর গানটা গাইতে গাইতে এমন ও খেয়ালের মধ্যে ছিল, বেরিয়ে চলে গেছে, আমাকে খেয়াল করেনি, এটাও হতে পারে। সুতরাং সম্ভাবনা অনেক কিছুই হতে পারে, আমি সবসময় হুম। খারাপটাকেই ভাবছি কেন। ঠিক আছে, আমি টেস্টিং করি না, সেটাই। আমি সায়নকে হুম। জিজ্ঞেস করি না, সায়ন কি হয়েছিল রে, তোকে দেখলাম তুই চলে গেলি, আমার সাথে কথা বললি না কেন। সায়ন আমাকে বললো, এই সুবিধা আমি একদম খেয়াল করি না, তোমার সাথে কথা বলবো না এটা হতে পারে কখনো। সুতরাং আমাকে সমস্ত সম্ভাবনাগুলোর মধ্যেই রাখতে হবে, আমার জীবনে যা কিছু ঘটছে সবসময় আমি খারাপ বা আমার সাথেই খারাপ হতে চলেছে, ব্যাপারটা এরকম নয় পুরো জিনিসটা। এটা আমার মাথার মধ্যে রাখতে হবে, জীবনটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগোবে, জীবনে খারাপ অভিজ্ঞতা আসবে, ভালো অভিজ্ঞতা আসবে, ভালো অভিজ্ঞতাও জীবনে আমাদের এগিয়ে দেবে, খারাপ অভিজ্ঞতা আমাদের সেখান থেকে শিক্ষা নিতে শেখাবে। সুতরাং সবসময় একদম। সবকিছু খারাপ এইরকম অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে চলাটা ঠিক নয় আমাদের, এটা কিন্তু তাহলে আমাদেরকে একটা ওই নেগেটিভ পার্সেন্ট তৈরি করে দেবে। সুতরাং হুম। ওই একটা দিক আছে যে সবসময় আমাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড, এবং যখন আমার সাথে কিছু খারাপ ঘটছে তখন সেই খারাপগুলোর যতগুলো সম্ভাবনা হতে পারে সে সবগুলো ভাবা, এবং এটাকে কনফার্ম করা যে না, সবসময় খারাপটাই হয় না, ভালোটাও হয়।
ঠিক এটা আমাদের মধ্যে আসা, এই বেশ। পজিটিভ, এটাকে আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিশন থেকে একদম। আমাদের বিহেভিয়ার চেঞ্জ করা, বিহেভিয়ার চেঞ্জ করলে আমাদের পজিটিভ কিছু হবে, সেখান থেকে আবার কগনিশনে পজিটিভ এফেক্ট আসবে। ঠিক এটা একটা যায়। বেশ। আর 2 নম্বর, বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললাম, ছবি আঁকা, ক্যারেটে, জুডো, একসাথে খেলাধুলো করা, গান গাওয়া, ব্যায়াম করা, এগুলো কিন্তু সবই আমাদের মানে পজিটিভ বা বা ভালো মানসিক স্বাস্থ্য তৈরিতে এটা আমাদের সাহায্য করে। ঠিক। আমি সবসময় বলবো আচ্ছা। যে সবকিছু সম্ভাবনা মাথার মধ্যে রাখায়, যে এটাতে অনেক কিছুই হতে পারে, আমি কেন খারাপটাই ভাবছি সবসময়। আমি কেন ভাবছি যে আমার বাড়িতে আমার বাচ্চাটার জ্বর হয়েছে মানেই করোনা হয়েছে, কোভিড হয়েছে, আমি ভেবে নিয়েছি যে আমার বাচ্চাটার কোভিড হয়েছে, ব্যাস ওটা থেকেই আমার মধ্যে যে নেগেটিভিটিটা চলে এলো, আমার সবকিছু তখন আমি খিটখিটে হয়ে গেছি। আমি কারোর সাথে ভালো করে কথা বলতে, ঠিক আছে বাড়িতে জ্বর হয়েছে, আমি টেস্ট করিনি, টেস্ট করে তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আচ্ছা পজিটিভ একদম। হয়েছে, করে হয়েছে, পজিটিভ হয়েছে মানে আমার বাড়ির লোকের সাথে খারাপ হয়ে যাবে, আমি ডাক্তারবাবুর পরামর্শটা নিই না। সবাই তো কোভিডে সবার বাড়িতে খারাপ ঘটছে এরকমটা না, আমি কেন ধরছি যে খারাপটাই হবে? সুতরাং সমস্ত সম্ভাবনার কথা, এবং সেগুলো যে হতে পারে, নেগেটিভের সাথে সাথে সেই পজিটিভ চিন্তা ভাবনা গুলোকেও মাথার মধ্যে আনতে হবে। এটা কিন্তু একটা বড় ব্যায়াম, এটা মস্তিষ্কের ব্যায়াম আমি যদি বলি, তাহলে এটা কিন্তু খুব ভালো। আচ্ছা। আচ্ছা। গান শোনা কিন্তু খুব ভালো, কিন্তু আমাদের মানে ডিপ্রেশন বা অবসাদ কমায়। তোমাকে বলি, একটু মন খারাপ লাগছে, একটা ভালো গান শুনলে কিন্তু, একটা ভালো রবীন্দ্রসঙ্গীত শুনলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। একদম। আহ, আমরা শুনলাম শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক সুস্থতা কিভাবে বজায় রাখবেন, অনেক উপদেশ, ওপিনিয়ন সুবিধা আমরা আমাদের দিলেন। তো একটা জিনিস আমাদের সমাজে এখনো উঠে আসে, যে মানসিক অসুস্থতা বা মানসিক সমস্যা মানেই সে পাগল। আমরা তো জানি মানসিক অসুস্থতা একটা শারীরিক অসুস্থতার মতো একটা স্বাভাবিক ঘটনা, এবং সেভাবেই এটাকে নেওয়া উচিত, ট্যাবু রাখা উচিত নয়। কিন্তু সেই জিনিসটা এখনো আমাদের সমাজে চলছে, যে ও মানসিক ভাবে অসুস্থ, ও পাগল, তাই পাগলের ডাক্তারের কাছে গেছে, এটা একদম খুব স্বাভাবিক ঘটনা। তো এটার ব্যাপারে ঠিক। যদি তুমি কিছু একটু বলো। শায়ন, তুমি একদম ঠিক কথাই বলেছো। দেখো, সত্যি কথা বলতে আমাদের মানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে বা এই পাগল যে ধারণাটা আমাদের কোথা থেকে হয়েছে, সাধারণত আমরা যারা দেখি যে রাস্তার মধ্যে যারা মানে ছিন্ন পোশাক পরে হোমলেস হয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, মানে যাদের নিজেদের কোনো সেলফ কেয়ার নেই, একগাল দাড়ি নিয়ে এবং নিজেদের মধ্যে বিড়বিড় বিড়বিড় করে কথা বলতে বলতে যাচ্ছে, হুম, পারতপক্ষে হুম। আমরা এড়িয়ে চলি। হ্যাঁ, রাস্তা থেকে নোংরা কুড়িয়ে খাচ্ছে, খুব খারাপ লাগে দেখতে। শান, সত্যি হুম, করে বলতে গেলে হুম। কি, আজকে এই মানুষটা যে অবস্থার মধ্যে রয়েছে, সেই অবস্থাটার জন্য কি মানুষটা দায়ী? মানুষটা তো অসুখে ভুগেছিল। দায়ী যদি আমরা একদম। বলি, তাহলে তার বাড়ির লোকের তো দায় কম নয়। তাকে সঠিক তা সময়ে তো- যদি ডাক্তারের কাছে নিয়ে যেত, তার যদি সুচিকিৎসা করা হতো, তাহলে তো মানুষটা আজকে এই অবস্থার মধ্যে থাকতো না। ঠিক একদম। যখন সে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, আমরা তাকে খুঁজে পাইনি। আমরা কি আদৌ তাকে খুঁজে ফেরত পাওয়ার চেষ্টা করেছি? মানসিক যে সমস্ত হসপিটাল গুলো রয়েছে, সেখানে কত মানুষ রয়েছেন, তারা সুস্থ হয়ে গেছেন, কিন্তু বাড়ির লোক তো এসে তাদেরকে নিয়ে যেতে চায় না। সুতরাং আহ এই যে পাগল বলে যে ব্যাপারটা, ব্যাপারটা এখন আর মোটেই সেরকমটা নেই। এখন সব থেকে বড় কথা, ওষুধের এত বেশি ওষুধ আবিষ্কার হয়েছে, এত বেশি ওষুধ মেডিসিনের অ্যাডভান্সমেন্ট হয়েছে, ট্রিটমেন্টের অ্যাডভান্সমেন্ট হয়েছে, যে মানে এই পাগল ব্যাপারটা যদি বাড়ির লোক অবজ্ঞা না করে, আমি একদম বলছি, বাড়ির লোক যদি অবজ্ঞা না করে, আহ এই অবস্থাতে কেউ গিয়ে পৌঁছবে না। আমি মনে করি কেউ পৌঁছবে না। আচ্ছা। এবং আমার কাছে আচ্ছা। প্রচুর এসেছে, মানে যেরকম যেটাকে মানে এই পাগল বলতে যাদের অভ্যস্ত, মানে আমরা যেটাকে হুম, সাইকোসিস বলি, যেটা পাগল একদম, হুম, হুম। সেই অবস্থার রুগী কিন্তু আমার কাছে এসে নর্মাল জীবনযাপনের মধ্যে ফেরত গেছে, এবং তারা কিন্তু মানে কাজকর্ম করছে, আয় রোজগার করছে, বাড়িতে আবার তারা সমাজের মধ্যে অংশগ্রহণ করছে। মা- এই অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে, আমার তো মনে হয় তার খুব নিচে মানে কাছের খানিক মানুষগুলো, বাড়ির লোক এবং খানিকটা সমাজও দায়ী। সমাজ ব্যবস্থা, সমাজ দায়ী। সমাজ ব্যবস্থা একদম। ঠিক আছে। একটা প্রশ্ন এসেছে, হুম মিসেস পাপিয়া মুখার্জি করেছেন। ওনার 10 বছরের বাচ্চা মেয়ে, হুম হুম খুব বেশি চঞ্চল। সেটা হুম হুম কোভিড এর সাথে হয়তো রিলেটেড নয় খুব একটা। হুম। তো কি কি করা উচিত, বা কি পরামর্শ তুমি দেবে? আচ্ছা, আমি সবার প্রথম ওনাকে ধন্যবাদ জানাই, আমাদের এই প্রোগ্রামটা উনি দেখছেন, অংশগ্রহণ করেছেন তার জন্য।
সবার প্রথম কথা, আহ, দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে। আমি আর আমার বাচ্চার মধ্যে অনেকটা জেনারেশন গ্যাপ রয়েছে। সুতরাং আমি ছোটবেলায় চুপ করে বসে মা বকে দিত, আমি দুটো খেয়ে নিতাম। আর আমার বাচ্চাটা কেন হচ্ছে কার্টুন দেখতে দেখতে খাবে, কেন সে দৌড়তে দৌড়তে খাবে, কেন সে স্মার্টফোনটা নিয়ে খাবে, এটা আমি, তার মানে ওর মধ্যে চঞ্চলতা অস্থিরতা চলে এসেছে, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা সবার প্রথম আলাদা করতে হবে। আমরা যেরকম চাইছি আমার বাচ্চাটা সেরকম নয় বলে আহ, আমি বুঝবো যে অত্যধিক বেশি সে চঞ্চল, এটার মধ্যে প্রথমে পার্থক্য করতে হবে। ঠিক, ওর আচার আচরণ কিন্তু ও যে কার্টুনটা দেখে তার ক্যারেক্টারের মতন হবে, ছোটা সিংহের মতন ওর ক্যারেক্টারটা হবে। ও যেরকম ভাবে দৌড়চ্ছে, ও যেরকম করে ঝাঁপ দিচ্ছে, বেসিক্যালি ওই ছোটা সিংহমকেও কপি করছে। তার মানে যে অত্যধিক বেশি চঞ্চল, অত্যধিক বেশি অস্থির, এটা মোটেই নয়। মানে চঞ্চল অস্থির মানেই যে তার একটা অসুস্থতা রয়েছে, ব্যাপারটা তা নয়। হ্যাঁ, আমরা কোথায় গিয়ে বুঝবো যে এটার একটু চিকিৎসার প্রয়োজন আছে বা এবারে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যেতে পারে? সমস্ত মানসিক স্বাস্থ্যের মতন এই ক্ষেত্রেও যদি আমরা দেখি যে ও অন্যের বাড়ির অন্যজনদের গায়ে হাত তুলে দিচ্ছে, গায়ে থুতু দিয়ে দিচ্ছে, মিথ্যে কথা বলছে, হুম। হ্যাঁ, এবং যেটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট লেভেলে, মানে যেটা এতটা বেশি, একটুখানি বাচ্চারা মিথ্যে কথা বলতে পারে। আমি তাকে জিজ্ঞেস করেছি, "এই তুই কুরকুরে খেয়েছিস?" ও বলছে, "না খাইনি।" কারণ হ্যাঁ বললি তো আমি ওকে মারবো। সুতরাং ওইটুকুন মিথ্যে কথা সে বলতেই পারে, কিন্তু একটু বেশি সিগনিফিকেন্ট লেভেলেই আমার মনে হচ্ছে যেন মিথ্যে কথা বলছে। ঠিক, অন্যের গায়ে হাত তুলে দিচ্ছে, থুতু দিচ্ছে, এবং সেই মনে হচ্ছে বাড়িতে একদম চুপ করে বসে নেই, জিনিসপত্র ক্ষতি করে দিচ্ছে। এবং সব থেকে বড় কথা, ইনঅ্যাটেন্টিভ, মানে ও বসে পড়াশোনা করছে না। বাড়িতে কোথাও কেউ এসেছে, কলিং বেল বেজেছে, আর আমি দৌড়ে উঠে গিয়ে দেখতে যাচ্ছি কি হয়েছে। পড়তে বসেছি, চোখটা বইয়ের দিকে থেকে বেশি ওপরের দিকে বেশি, কে কি করছে সেই অন্য দিকে বেশি। হ্যাঁ, মানে অন্যমনস্ক। এই অন্যমনস্ক, এবং এটা কিন্তু ওর পড়াশোনা দেখো, এতটা অন্যমনস্ক থেকেও যদি একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয়, ভাই তার কোনো অসুখ বিসুখ নেই। একদম সত্যি কথা। কিন্তু যদি মনে হয় যে না, এটা তার একাডেমিক্সে, মানে এটা আগে তার একাডেমিক্সে সে ভালো ছিল কিন্তু এখন সে খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হয়। একটা এডিএইচডি বলে অসুখ আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। ঠিক আছে, এটা নিয়ে ওকে। কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে, প্রচুর মানুষজন বলে এটা নাকি ওভার ডায়াগনোসিস হয়। ওভার ডায়াগনোসিস হওয়ার পেছনে একটাই বড় কারণ, আমি যেটা বারবার বলছি, আমরা যেভাবে ছোটবেলায় বড় হয়েছি সেটার সাথে ওদেরকে মেলালে চলবে না। ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে, অনেক অ্যাডভান্স। ঠিক আছে, যদি দেখা যায় ওর একদম। কোনো আচার ব্যবহার বাড়িতে সমস্যা তৈরি করছে, ঠিক, অন্যের গায়ে হাত তুলছে যেগুলো আমি বললাম, বা ওর একাডেমিক্সে প্রবলেম তৈরি করছে, ঠিক, ও নিজেকে আঘাত করে ফেলছে, এত বেশি অস্থির চঞ্চল যে ও নিজে আহত হয়ে যাচ্ছে। আমরা যেটা জানি যে বাচ্চারা হচ্ছে নাক ফুটানোর অভ্যাস থাকে, নাক থেকে রক্ত বেরোতে শুরু করছে, বাবা মা খুঁজে পাচ্ছিল যে ওর নাক দিয়ে এত রক্ত বেরোয় করে কিছুদিন ছাড়া ছাড়া। এইগুলো কিন্তু তখন অসুখের লক্ষণ হতে পারে, চিকিৎসার প্রয়োজন রয়েছে, ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত সেক্ষেত্রে। আমি বোধহয় বোঝাতে একদম। পেরেছি সায়ন, কিছুটা। একদম। 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 আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। কোভিড মহামারী এবং তার মানসিক সমস্যা, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, তার লক্ষণ, তার চিকিৎসা, সুবিরদা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা আশা করি এখান থেকে অনেক সমৃদ্ধ হয়েছি। মোটামুটি এই পরিশেষে সুবিরদাকে একবার ধন্যবাদ জানাই, আমাদের ধন্যবাদ সহনাগরিকের ধন্যবাদ। এই পেজে লাইভে আসার জন্য। অনেক মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন তিনি। আমাদের সকল ভিউয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই সহনাগরিকের তরফ থেকে। ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ আপনারা লাইক করুন, ফলো করুন। আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। আরো লাইভ আমরা নিয়ে আসতে চলেছি। আজকের মতো এখানেই। শুভরাত্রি। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।